আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। হয়তোবা আজকেই আমার সাথে তোমাদের শেষবারের মতো ক্লাস হবে। আমি জানি তোমরা এতক্ষণ হয়তোবা আমার ক্লাসের অপেক্ষা করছো না, বা করাটা ঠিকও হবে না। তোমরা হয়তোবা অনেকগুলা সোর্স থেকে অনেকগুলা ক্লাস দেখে ফেলছো এবং নিজেদের মতো প্রিপারেশন নিছো। তবে আমি যেটা মনে করি যে তোমাদের প্রিপারেশনের যে জায়গায় ঘাটতি হয়তোবা থাকতে পারে, সেটা হচ্ছে লেখার নিয়ম। আসলে কিভাবে লিখতে হয়। যেমন একটা প্রশ্ন তোমাদের মনে সবসময় থেকে যায় যে আমরা এই যে প্রতিবেদনটা, প্রতিবেদন এক এক সোর্স বলতেছে এক এক রকম, আসলে কোন নিয়মে লেখা উচিত বলে মনে করা হয়, বা বেটার কোন নিয়মে লেখা উচিত। তো আমি আজকে তোমাদের সামগ্রিক বাংলা দ্বিতীয় পত্র যে 100 মার্কের প্রশ্ন, সেই 100 মার্কের সামগ্রিক দিক নির্দেশনা নিয়েই কিছু কথা বলবো। তার আগে একটু দেখে নিই যে তোমাদের ক্লাসটা রেকর্ড করতে করতে কোনো জায়গায় যাতে প্রবলেম না থাকে, অর্থাৎ সাউন্ড থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একবার চেক করি। চেক করলে বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে কিনা। আমি একবার চেক করি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে তোমাদের সিলেবাসের অংশটা দেওয়া আছে, তো একটু ধৈর্য ধরে তোমরা আমার কথাগুলো একটু শোনো। হয়তোবা অনেক ক্লাস তোমাদের করা হয়ে গেছে এবং তোমরা আমার থেকেও হয়তোবা বেশি জ্ঞান অর্জন করে ফেলছো, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তারপরও আমি যেহেতু এতদিন তোমাদেরকে পড়ানোর আমার সৌভাগ্যটা হয়েছে, আমি একটু নিজের মতো করে তোমাদেরকে কিছু বলতে চাই। দেখো, আমাদের বাংলা দ্বিতীয় পত্রটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে লিখিত অংশ, আরেকটা হচ্ছে আমাদের ব্যাকরণিক অংশ। তো আমরা জানি আমাদের ব্যাকরণ থেকে এই 6টা টপিক আছে এবং এই 6টা টপিক মিলিয়ে টোটাল আমরা মার্ক দেখি 30 মার্ক, তাই তো? টোটাল 30 মার্ক আমরা দেখি। প্রথমত এই 30 তুমি যদি অ্যাচিভ করতে পারো, সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে 70-এর কিছু অংশ যদি আমার কম থাকে, অথবা বাংলা প্রথম পত্র পরীক্ষা কিছু অংশে যদি আমার খারাপ হয়, তাহলে আমি একটা গ্রেটার কামব্যাক দিতে পারি। হ্যাঁ, সবার কিন্তু এই চিন্তাটাই থাকে। তো এখন আমি তোমাদের কয়েকটা কি বলে গাইডলাইন দিই। আসো, আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা অংশ থেকে, বিশেষ করে লাস্টের পার্টটা বাদ দিয়ে বা লাস্টের পার্টটা সহ আর কি, প্রত্যেকটা অংশের দুইটা সেক্টর থাকে। একটা হচ্ছে বর্ণনামূলক, আরেকটা হচ্ছে সরাসরি ব্যাকরণের। হ্যাঁ, বা এটা অনেকটা বহু নির্বাচনীর মতো। তো কোনটা লেখা বেটার বা কোনটা কি করা বেটার, এটা তোমরা এতদিন লেখাপড়া করছো, তোমরা খুব ভালো মতো জেনে গেছো এবং তোমরা জানো যে কোন উচ্চারণটা কম বেশি গুরুত্বপূর্ণ, কম বেশি মানে গুরুত্ব বহন করে না, এগুলো সবই তোমরা জানো। তো আমি তোমাদেরকে বলি যে এই যে বর্ণনামূলক যে অংশটা থাকে না, এই বর্ণনামূলক অংশটা কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো অংশ না, বুঝছো? এই বর্ণনামূলক অংশ, হ্যাঁ, যে বর্ণনামূলক অংশ আছে, এটাও কিন্তু তোমার লাইফ সেভ করতে পারে বা তোমার মার্ক অ্যাচিভ করতে অনেক বেশি সাহায্য করতে পারে বর্ণনামূলক অংশ। কেন জানো? কারণ বর্ণনামূলক অংশের সাজেশনটা খুবই কমন। হ্যাঁ, এটার সাজেশনটা কি বলতো? এই যে এটার যদি আমি তোমাদেরকে কিছু সাজেশনের কথা বলি, এটার সাজেশন খুবই ইফেক্টিভ এবং খুবই কমন তোমরা বলতে পারো। হ্যাঁ, খুবই কমন। বিশেষ করে উচ্চারণ থেকে নিয়ে যদি আমরা শুরু করি, অপপ্রয়োগ এবং শুদ্ধি, এই ব্যাপারটা ইজি, এই ব্যাপারটা নিয়ে কথা না বললেও চলবে, কিন্তু এই জিনিসটা খুবই কমন একটা ফ্যাক্টর থাকে তোমাদের। যে ধরো সমাস নিয়ে আমাদের আজীবনের প্রবলেম। অনেক সময় আমরা জানি সমাস থেকে 8টা সমস্ত পদ দিবে, হয়তো বা 8টার ভিতরে তোমার 3টা কমন এবং তুমি পারছো না আসলে বাকি 2টা, কারণ তোমার 2 মার্ক অনেক তোমার জন্য। হ্যাঁ, তো তখন কি করা উচিত? তখন কি বর্ণনামূলক প্রশ্নের দিকে একটু নজর দেওয়া উচিত? অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক যে বর্ণনামূলক প্রশ্ন উত্তর লিখতে গেলে একটু সময় বেশি যায়, আর বাকি ব্যাকরণ অংশটা লিখতে অত সময় যায় না। 8টা ছোট ছোট শব্দ লিখতে আমার কতই বা সময় যাবে? 1 মিনিটে যদি পারি, হয়তো বা আরও কম সময় তোমার লাগবে। কিন্তু এই বর্ণনামূলক অংশটা তখনই কাজে দেয় যখন তোমার কোনো কিছু কমন পড়ে না। আর বর্ণনামূলক অংশ কমন পড়ে, কেমন কমন পড়ে দেখো। আমি যদি তোমাদেরকে এক এক করে সাজেশন দিতে থাকি, যে প্রথমে তোমার থাকে কি উচ্চারণ। হ্যাঁ, প্রথমে তোমার উচ্চারণ থাকে। এখন এই উচ্চারণ পার্টটা আমরা জানি 8টা উচ্চারণ দিছে, এমন কিছু উচ্চারণ দিয়ে দিছে যেগুলো আমাদের আসলে পরিচিত কোনো শব্দ না। হ্যাঁ, ইভেন বাংলা প্রথম পত্রের বইয়েও ওই শব্দগুলা তোমরা দেখোনি হয়তোবা। তখন কিন্তু আমাদের এই বর্ণনামূলক অংশ বাঁচিয়ে তুলতে পারে, তবে একটু সময় বেশি লাগে। আর বর্ণনামূলক অংশে অবশ্যই এক্সাম্পল দিতে হয়, আদারওয়াইজ নাম্বার না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে বর্ণনামূলক অংশ থেকে আমরা কি পড়তে পারি? দেখো, বর্ণনামূলক অংশ মানে অধ্বনি। হ্যাঁ, অধ্বনি, তার সাথে হচ্ছে এ ধ্বনি।
এই দুইটাই হচ্ছে বর্ণনামূলক অংশের সব থেকে ভাইটাল রোল প্লে করে। কিভাবে? কারণ আমরা জানি প্রশ্ন যদি আসে অধ্বনির 5টা নিয়ম লেখো, তাহলে তোমার হাতে অপশন আছে, তুমি অন্ত, অমধ্য এবং তোমার হচ্ছে আদ্য, অ এর যে কোনো 2-3টা করে মিলায় মিলায় তুমি লিখতে পারো। তাহলে তোমার একটু মনে রাখতে হবে যে এই জায়গায় তোমার প্রশ্ন আসতে পারে আদ্য, মধ্য আর অন্ত। হ্যাঁ, আদ্য, মধ্য, অন্ত। তোমরা খুব ভালো মতো জানো যে প্রশ্ন এরকম করবে যে অন্ত অ এর 5টা নিয়ম লেখো, মধ্য অ এর 5টা নিয়ম লেখো, বা আদ্য অ এর 5টা নিয়ম লেখো। এবার তুলনামূলক সোজা, প্রত্যেকটাই একটা করে এক্সাম্পল, ন্যূনতম একটা করে এক্সাম্পল তোমার দিতে হবে। অথবা প্রশ্নটা এভাবে ঘুরায় তোমাদেরকে করতে পারে। কিভাবে ঘুরে? যে অধ্বনির সংবৃত বা বিবৃত উচ্চারণ, বিবৃত বা সংবৃত 5টা উচ্চারণ লেখো। যদি বলে সংবৃত, সংবৃত মানে কি বলতো? অ উচ্চারণ করার টাইমে মুখটা খোলা থাকে, তাহলে খোলা মানে কি? বিবৃত। হ্যাঁ, খোলা মানে, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, খোলা মানে বিবৃত। আর সংবৃত মানে কি? সংবৃত মানে একটু ঢাকা বা বদ্ধ উচ্চারণ। বদ্ধ উচ্চারণ কখন হয়? অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়। যেমন দেখো, আমরা যখন উচ্চারণ করি পদ্ম, প প, হ্যাঁ, কিন্তু উচ্চারণ তো ভুল, তখন অ এর মতো উচ্চারণ হয়, কিন্তু আসলে অ এর মতো হয় না, হয় কিসের মতো? ও এর মতো। উচ্চারণটা হয় পদ্য। যখন অ এর উচ্চারণ ও এর মতো হয় তখন সেটাকে আমরা বলি সংবৃত। আর যখন অ এর উচ্চারণ অ নিজস্ব ধ্বনির মতোই হয় তখন সেটাকে আমরা বলি বিবৃত উচ্চারণ। তাহলে এভাবেও প্রশ্নটা করতে পারে যে কখন অ এর উচ্চারণ অ এর মতোই হয়। যেমন অসীম, অ এর মতোই হইছে। দেখো এখানে একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দিয়ে বুঝাই, অসীম, এই উচ্চারণটা বা এই শব্দের উচ্চারণটা করার সময় আমরা কিন্তু বলি না অসীম, আমরা বলি অসীম। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন এই শব্দটা মন, হ্যাঁ মন, এটার উচ্চারণ যখন আমরা করি তখন কি উচ্চারণ করি? মন না মন? যদি মন বলতাম তখন কিন্তু অ এর মতো হতো, কিন্তু আমরা এটার উচ্চারণ কিন্তু ও এর মতো করে করি, মন, তাই না? তার মানে এখানে ও এর মতো উচ্চারণ হচ্ছে, এখানে অ এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে অধ্বনির উচ্চারণগুলো যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু পরীক্ষায় একটু যদি আনকমন কোয়েশ্চেন দেখো তবে বর্ণনামূলক তোমাকে বাঁচায় দিতে পারে। সেম ভাবে এ ধ্বনির ক্ষেত্রেও আমরা এ ধ্বনির কিছু সংবৃত, সংবৃত আর কি বলতো বিবৃত উচ্চারণ আমরা পড়ে যাব। বিবৃত মানে আমি তোমাদেরকে বললাম খোলা উচ্চারণ। দেখো এর উচ্চারণ 2 ধরনের হয়। কখনো কখনো আমরা বলি, দেখো তো এটার উচ্চারণ করার টাইমে কি হয়? এক, আমরা কি বলি? এক, হ্যাঁ। অথবা আমরা একাকী বলি না, একাকী তো বলি না, আমরা বলি একাকী। আবার দেখো আমরা যখন দেশ উচ্চারণ করি তখন এটাকে কেউ কিন্তু বলে না দেশ, এটাকে কিন্তু সবাই বলে দেশ, তাই না? তার মানে এই জায়গায় এর উচ্চারণ এর মতো হলো, আর এই জায়গায় এর উচ্চারণ এর মতোই হলো। এখন কোনটা সংবৃত কোনটা বিবৃত? দেখো কোনটা উচ্চারণ করার টাইমে মুখটা বেশি খোলা ছিল, খোলা থাকলে বিবৃত। দেখো মুখ খোলা, তার মানে এইটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ, বা এ ধ্বনির উচ্চারণ যখন এর মতো হয় তখন সেটা বিবৃত হয়। তার মানে 5টা এক্সাম্পল তোমার পড়ে রাখতে হবে। এবারে দেখো এ ধ্বনির উচ্চারণ যখন এর মতো হয়, দেখো তো মুখটা কি বেশি খোলা থাকে? এ না, কিন্তু বললে মুখটা পুরোপুরি খোলা থাকে, তাই আমরা বলতে পারি এইটা তার সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ। তাহলে এ ধ্বনির সংবৃত ও বিবৃত এগুলা তোমরা একটু পড়ে রাখো। আর সব থেকে সেফ থাকবা কখন জানো? যখন তোমরা বফলা, মফলা কিংবা জফলা এই 3টার উচ্চারণ একসাথে পড়ে রাখবা। বফলা, মফলা, জফলা, ঠিক আছে? বফলা, মফলা এবং জফলা যদি থাকে, এই 3টার উচ্চারণ যদি পড়ে রাখো তাহলে তোমরা একটু সেফ জোনে থাকবা। তার মানে আমাদের 3টা প্রশ্ন বা 3টা কনসেপ্ট জেনে রাখতে হবে: এ ধ্বনির উচ্চারণ, অধ্বনির উচ্চারণ, বফলা, মফলা, জফলা এইগুলার উচ্চারণ। তাহলে উচ্চারণ থেকে আমি এই কয়েকটা সাজেশনই তোমাদেরকে দিতে চাই, ঠিক আছে? আর প্র্যাকটিস করবা কিভাবে? তোমরা প্র্যাকটিস করবা যত বেশি বোর্ড সমাধান করা যায়। হ্যাঁ, বিগত ধরো 5 বছর 10 বছর আমি তোমাদেরকে বলি 5 বা হ্যাঁ তার অধিক বোর্ড সমাধান করবা, ঠিক আছে? মানে বিগত 5 বছর অথবা তার অধিক বছরের বোর্ড সমাধান করলে অ্যাটলিস্ট তুমি 4টা কমন পাবা 5টার ভিতরে।
ঠিক আছে, মানে মূলত প্রশ্ন তো থাকে 8টা, 8টা থেকে তো তোমার 5টা দিতে হয়। তো সেক্ষেত্রে তুমি দেখবা 4টা কমন পাচ্ছ, আর একটা তুমি টেকনিক্যালি কোনোভাবে মিলাই ফেলতে পারবা। ওকে, এবার আসো তোমাদের 2 নাম্বার যে টপিক থাকে সেটা হচ্ছে বানান। হ্যাঁ, সেটা বানান। এখন বানানের ক্ষেত্রে যদি আমি বলি, তোমাদের বোর্ড আছে হচ্ছে 9টা। এই 9টা বোর্ডের ভিতরে ঘুরায় পেঁচায় কয়েক ধরনের প্রশ্ন বারবার দেখা যায়। সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। সেটা কি? সেটার প্রথম প্রশ্নটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। এই প্রশ্নটা দেখবা অ্যাটলিস্ট যেদিন তোমরা পরীক্ষা দিবা, হয়তো বা আগামী পরশু বা তারপরের দিন তোমাদের রবিবারে পরীক্ষা, যে কোনো 3টা বা তার অধিক বোর্ডে এই প্রশ্নটা তোমরা পেতে পারো। পাবাই এটা বলবো না, পেতে পারো। যে কোনো 5টা নিয়ম তোমরা বাংলা বানানের শিখে যেতে পারো, এবং একটা এক্সাম্পল সহ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। এবার দেখো 2 নাম্বার, তোমরা জানো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তৎসম শব্দের বানানের নিয়ম, হ্যাঁ, বা তৎসম বানানের নিয়ম। তোমরা আবারও 5টা নিয়ম দেখে যাবা বানানের নিয়ম, ঠিক আছে? তৎসম বানানের নিয়ম। এরপর 3 নাম্বার বলে দিই অতৎসম বানানের নিয়ম। অতৎসম বানানের নিয়ম। তো তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই 3টা বর্ণনামূলক প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে। এই 3টা বর্ণনামূলক প্রশ্নই বিভিন্ন বোর্ডে আসছে। এখন তোমাদেরকে যদি টেকনিক্যালি ভুল বানানের কথা বলি, যে ভুল শুদ্ধকরণের ক্ষেত্রে কি পড়বা? হ্যাঁ, ভুল বানান। তোমাদের 8টা ভুল বানান দেওয়া থাকে না খতে? আচ্ছা, ভুল বানানের ক্ষেত্রে তোমরা সেম বিগত 5 বা তার অধিক বোর্ড সমাধান করবা, তার অধিক বছরে বোর্ড সমাধান করবা, ঠিক আছে? এটা হচ্ছে বানানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে গেলাম। এবার আসো 3 নাম্বারে, যদি একটু ভালো মতো তোমরা লক্ষ্য করো যে 3 নাম্বারে আমাদের 2টা অপশন থাকে। একটা অপশন হচ্ছে উপসর্গ, আরেকটা হচ্ছে সমাস। হ্যাঁ, একটা হচ্ছে উপসর্গ, একটু খেয়াল করো, উপসর্গ। আরেকটা কি? আরেকটা হচ্ছে সমাস। এখন সমাসের সাথে আমাদের একটা শত্রুতা আছে ছোটবেলা থেকে। ওই যে আমরা একটা কথা বলে রাখছি না বলতো, সমাস শিখতে লাগে 6 মাস। এই ভয়টা আসলে আমাদের কখনো দূর হয়নি, কিন্তু আসলে এমন না ব্যাপারটা। তুমি একটা কাজ করো, ধরো তুমি সমাসে খুব ভয় পাও, এখন ফাইনাল 2 দিনে তুমি ওয়ান শট ক্লাসগুলো দেখে আসলে অনেক কিছু শিখে গেছো, কিন্তু যদি এমন কিছু শব্দ দেয় যে শব্দগুলো আসলে আমাদের অপরিচিত সমস্ত পদ, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমাদের তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হলে যে তো অনৈতিক কিছু করা যায় না, বা এটাকে আমি প্রমোটও করতে চাই না, তাই না? তো তোমাদের বাঁচার উপায় হচ্ছে এক উপসর্গ দিয়ে। তো উপসর্গ দিয়ে যে প্রশ্নটা সবসময় আসে, যে উপসর্গের অর্থ দ্যোতকতা নেই, উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থ বাচকতা নেই। কিন্তু এই প্রশ্নটা যে 9টা বোর্ডেই হবে ব্যাপারটা এরকম না। উপসর্গের, হ্যাঁ, উপসর্গের অর্থ দ্যোতকতা, দ্যোতকতা আছে, কিন্তু অর্থ বাচকতা নেই। আমি তোমাদেরকে একটা সাজেশন 100% বলতে পারি যে এই প্রশ্নটা বিগত কয়েক বছর অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4টা বোর্ডে প্রতি বছরই আসে। তো বাচ্চারা মনে করে কি, আচ্ছা আমার বোর্ডেও মনে হয় এবার চলে আসবে, সমাজ তো অনেক বড় এবং অনেক কিছু পড়া লাগে, তাই আমি এটা পড়ে যাই। তো এটা নাও আসতে পারে। এটা যদি না আসে তবে কোন প্রশ্ন আসতে পারে? তবে আমি তোমাদেরকে বলি, প্রশ্ন আসতে পারে যে উপসর্গ কাকে বলে এবং উপসর্গ কত প্রকার। হ্যাঁ, দেখো উপসর্গ কাকে বলে আমি বুঝিয়ে দিচ্ছি এই প্রশ্নটা। হ্যাঁ, দেখো উপসর্গ কাকে বলে ও কত প্রকার। একটু মনোযোগ দাও, আমি ব্যাপারটা বুঝাই দিই তোমাদেরকে। হ্যাঁ, কাকে বলে ও কত প্রকার। অথবা এক ধরনের প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গ তোমাদেরকে দিয়ে দিতে পারে। হ্যাঁ, উপসর্গ কিভাবে দিতে পারে? ধরো তোমাদেরকে এখানে দিয়ে দিল
এটা একটা উপসর্গ। ধরো তোমাদের এখানে একটা উপসর্গ দিল সম, সম, এটা একটা উপসর্গ, ঠিক আছে। তোমাদের এখানে একটা উপসর্গ দিল কার, কার, হ্যাঁ, এটা একটা উপসর্গ। ধরো তোমাদের আরেকটা উপসর্গ দিল এরকম ফি, এটা একটা উপসর্গ। ধরো এখানে আরেকটা উপসর্গ দিছে আম, এইটা একটা উপসর্গ। তো এরকম প্রায় 8টা উপসর্গ তোমাদের পরীক্ষার হলে দিবে, দিয়ে বলবে এই উপসর্গ দিয়ে শব্দ গঠন করে দেখাও। আমি বুঝাই দিচ্ছি, দেখো এই 3টা প্রশ্ন একটু হেল্প করি তোমাদের আমি। উপসর্গের অর্থ দ্যোতকতা আছে। দ্যোতকতা মানে কি জানো? নতুন অর্থ তৈরি করার ক্ষমতা। নতুন অর্থ, অর্থ তৈরি, দেখো খেয়াল করো, তৈরি করার ক্ষমতা, ঠিক আছে, এইটা উপসর্গের আছে। কিন্তু অর্থবাচকতা নেই। মানে কি জানো? তার নিজস্ব কোনো অর্থ নাই, তার নিজস্ব অর্থ নেই। দেখো এখানে কিছু উপসর্গ আমি লিখছি, প্রো, এটার কি আলাদা কোনো উপসর্গ আছে? নাই। কিন্তু আমি যদি বলি, দেখো তো একটা মূল শব্দ লিখলাম হার, হ্যাঁ, এটার আগে যদি আমি প্রোটা যুক্ত করি, দেখো তো প্রোটা যুক্ত করি, তাহলে কি হবে বলো? তাহলে হবে হচ্ছে প্রহার। প্রহার মানে কি? কাউকে মারা বা আঘাত করা। তাহলে উপসর্গের অর্থ দ্যোতকতা নেই, এই কথাটা যদি তোমাদেরকে বলে, তোমরা লিখবা যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থ দ্যোতকতা আছে মানে কি? উপসর্গ নতুন শব্দের অর্থ তৈরি করতে পারে। উপসর্গ কি কি করতে পারে? নতুন অর্থ তৈরি করতে পারে, অর্থের পূর্ণতা দিতে পারে, অর্থটাকে সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে এবং অর্থ পরিবর্তন করে দিতে পারে। তো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা একটু ব্যাখ্যা করবা, তারপর কিছু উদাহরণ দিবা। উদাহরণ কিভাবে? দেখো তোমরা একটা শব্দ লিখবা, দেখো হার, হ্যাঁ, হার, এটার সাথে বিভিন্ন ধরনের উপসর্গ যুক্ত করে দেখাবা। যেমন ধরো এখানে আমি যুক্ত করলাম প্রো, তারপর ধরো এখানে আমি যুক্ত করলাম হচ্ছে উপ যোগ হার ইজ ইকুয়াল টু কি হবে? উপহার। তারপর চিন্তা করো আ যোগ হার ইজ ইকুয়াল টু কি হবে? আহার। তাহলে প্রতি ক্ষেত্রেই সে নতুন নতুন শব্দ তৈরি করে দিচ্ছে না? দেখো তো, প্রহার, প্রহার মানে কাউকে মারা বা আঘাত করা। উপহার মানে কি? কাউকে কিছু গিফট করা। তাহলে এই যে দিলাম উপহার। তারপর দেখো তো আহার মানে কি বলতো? আহার মানে তো খাওয়া। তাহলে একটু চিন্তা করে দেখো তো, উপসর্গের অর্থ দ্যোতকতা আছে কি? মানে কি? নতুন অর্থ তৈরি করার ক্ষমতা আছে। দেখো প্রত্যেকটাই নতুন অর্থ তৈরি করে দিছে। এবং উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থবাচকতা নেই। মানে কি? প্রত্যেকটা উপসর্গের দিকে একটু তাকাও, ওরা কি ইন্ডিভিজুয়ালি অর্থ প্রকাশ করতে পারে? পারে না। তাহলে এবার চিন্তা করো তো, উপসর্গের অর্থ দ্যোতকতা আছে কিন্তু বাচকতা নেই। এই প্রশ্নটা লিখলেই তো তুমি 5 মার্ক পেয়ে যাও। এবার দেখো কি বলছে, উপসর্গ কত প্রকার, কাকে বলে ও কত প্রকার। উপসর্গ কাকে বলে? যেটা শব্দের আগে বসে, আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে দিতে পারে, শব্দের অর্থ নতুন তৈরি করে দিতে পারে, সংকোচন প্রসারণ করতে পারে। এটাই হচ্ছে উপসর্গ। মনে রাখবা আগে বসে, এই যে আগে বসে, মূল শব্দের আগে বসছে। উপসর্গ কত প্রকার? তোমরা দিবা 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে দেশি উপসর্গ, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ, ঠিক আছে। তো ছোটবেলায় এই পড়াগুলো কিন্তু তোমরা খুব পড়ছো। সেখান থেকে প্রত্যেকটা ক্ষেত্র থেকে একটা করে উদাহরণ দিয়ে দিবা, বাস তুমি 5-এ 5 পেয়ে যেতে পারো। এবার এখানে যে বলছে না যে র্যান্ডম যে কোনো উপসর্গ দিয়ে দিছে, তোমাদেরকে বলবে শব্দ গঠন করতে, তোমরা পারবা। প্রো, দেখো তো প্রো দিয়ে কি হয়? একটা শব্দ হয় মান, হ্যাঁ, মান, ভ্যালিউ। এবার এটার সাথে যদি আমি প্রো যুক্ত করি, আচ্ছা দাঁড়াও কিছু প্রো যুক্ত করি, ধরো প্রো, তার মানে প্রমাণ, মানে কি? কোনো কিছু প্রুফ করা, তাই তো। এবার একটু দেখো তো সম, সম দিয়ে কি হয় বলো তো? সম দিয়ে হয় হচ্ছে সংযোগবাদ, সংবাদ। তারপরে হতে পারে ধরো সংযোগপূর্ণ, সম্পূর্ণ। তাহলে এই যে সম্পূর্ণ, এই যে শব্দটা, এটাও তো উপসর্গ যোগে গঠিত একটা শব্দ। এবার দেখো কার, কার দিয়ে কি হয় বলতো? কার দিয়ে হয় কারখানা, কারখানা। তারপর দেখো তো ফি, ফি দিয়ে কি হয় আমাকে একটু বলতে পারবা? ফি দিয়ে কি হয়? তো ফি দিয়ে চিন্তা করো, ফি দিয়ে, ফি দিয়ে ফি বছর, ফি বছর, এটা একটা ফার্সি উপসর্গ। ফি বছর মানে কি? প্রতি বছর। তারপরে এই যে আম দিয়ে কি হয় বলতো? আম দিয়ে হয়, আমরা বলতে পারি আম জনতা। আম মানে একটা সাধারণ, একটা আরবি উপসর্গ, এটার অর্থ হচ্ছে সাধারণ অর্থ প্রকাশ করে দেয়। আম জনতা মানে কি? সাধারণ জনতা, জনতা। তাহলে এইবার দেখো আমি তোমাদেরকে একটু বলি, এই যে প্রমাণ, হ্যাঁ, এই যে ধরো প্রমাণ, এটা একটা সংস্কৃত উপসর্গ, হ্যাঁ, সংস্কৃত। এই যে দেখো সম, এটাও একটা
কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। আচ্ছা, ভালো কথা। এই যে কারখানা, এটা কি? এটা একটা ফার্সি উপসর্গ। এগুলো লিখতে হয় না, আমি তোমাদেরকে একটু বলে দিই। আর এইটা কি উপসর্গ? ফি, এটাও একটা ফার্সি উপসর্গ, ফার্সি। এবার একটু দেখো তো, আম, এটা কি? এটা একটু আগে বললাম, আরবি একটা প্রিফিক্স। তাহলে এই যে উপরে যে বলছিল না উপসর্গ কত প্রকার ও কি কি, তাহলে প্রত্যেকটার প্রকারভেদ তুমি দিয়ে দিতে পারবা না? ইজিলি দিয়ে দিতে পারবা না? এটা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, তাহলে আশা করি 3 নম্বরের সমাসের বিকল্প যদি তোমাদের দিতে হয় তাহলে তোমরা উপসর্গ থেকে অ্যান্সার করতে পারবা। এবার একটু দেখি 4 নাম্বারটা কি বলতো? ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমার মনে হয় যে এটা একটু টাফ টপিক, কারণ ব্যাকরণের প্রয়োগ অনুসারে এক একটা শব্দ এক এক সময় এক এক রকম আচরণ করে। যেমন গরিবকে সাহায্য করো, হ্যাঁ, গরিবকে কি করো? সাহায্য করো। এই যে আমি তোমাদেরকে লিখলাম, এই যে গরিব, হ্যাঁ দেখো, গরিবকে কি করতে হবে আমার? সাহায্য করো, সাহায্য করো। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, আমি গরিবকে সাহায্য করব। আর আমি যদি তোমাদেরকে এভাবে লিখি, লোকটা খুব গরিব, হ্যাঁ কি লিখবো? এই যে আমার মতো চিন্তা করো, লোকটা খুব বা খুবই, লোকটা খুবই গরিব, হ্যাঁ খুবই গরিব। আচ্ছা, এই যে দুইটা বাক্য আমি দিলাম, চিন্তা করো, এই দুইটার একটাও তোমার পরীক্ষায় আসে না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ ব্যাকরণিক শব্দ শ্রেণী একটু টাফ। হ্যাঁ, এখন দুইটার নিচে আন্ডারলাইন করা আছে। কোন দুইটার নিচে? এই দুইটার নিচে আন্ডারলাইন করা আছে, একটু খেয়াল করবো আমরা। এই গরিবের নিচে একটা আন্ডারলাইন করা আছে, এই গরিবের নিচে একটা আন্ডারলাইন করা আছে। এখন আমাকে তোমরা একটু বলো, আমাকে তোমরা যখন ক্লাসটা দেখবা তোমরা আমাকে একটু বলো তো যে তোমরা আমাকে একটু বলো যে কোনটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো, প্রথমত আমি যদি তোমাদেরকে বলি এটা একটা নাউন, হ্যাঁ এটা একটা নাউন। সো নাউন মানে কি? নাউন মানে তো বিশেষ্য পদ, নাউন মানে বিশেষ্য পদ। আর লোকটা খুবই গরিব, তার মানে লোকটার একটা অবস্থা নির্দেশ করছে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা। দ্যাট মিনস এটা একটা বিশেষণ পদ, হ্যাঁ এটা একটা বিশেষণ পদ। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী টাফ কেন? কারণ দেখো, শব্দ একটাই, কিন্তু এটা বাক্যে প্রয়োগের উপর ডিপেন্ড করে দুই ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশিত হচ্ছে। খালি একটা জিনিস মনে রেখো, যে বিশেষ্য শব্দের সাথে বা সর্বনাম শব্দের সাথে বিভক্তি যুক্ত হতে পারে। তার মানে গরিবের সাথে দেখে মনে হচ্ছে বিশেষণ জাতীয় শব্দ, কিন্তু এটার সাথে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে এগুলা কিন্তু নাম পদে পরিণত হয়। নাম পদ মানে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদ, যেহেতু এখানে এটা সর্বনাম না, সুতরাং আমরা বলতে পারি এটা বিশেষ্য পদ। তাই এই ব্যাকরণিক শব্দ শ্রেণী তুলনামূলকভাবে একটু কঠিন। হ্যাঁ, আমি তোমাদের কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী বা কোনো বাক্য তো এখন করাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে কিছু সাজেশন দিচ্ছি। প্রশ্ন আসতে পারে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি এবং কত প্রকার। হ্যাঁ, ব্যাকরণিক একটু বলি, ব্যাকরণিক শব্দ শ্রেণী, হ্যাঁ শব্দ শ্রেণী কাকে বলে ও কত প্রকার? তো আমরা জানি এটা 8 প্রকার। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ, যোজক, অনুসর্গ, তাই না? কত প্রকার এইটা আসতে পারে, এটা একটা বেসিক কোয়েশ্চেন। এবং মনে রাখবা, বর্ণনামূলক প্রশ্ন আসলেই তোমাকে একটা করে উদাহরণ দিয়ে বোঝাতে হবে, উদাহরণ দিতেই হবে, উদাহরণ না দিলে কিন্তু ধ্বংস হয়ে যাবা। এরপরে কি বলতেছে একটু খেয়াল করো। প্রশ্ন আসতে পারে বিশেষ্য পদ কাকে বলে বা বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কাকে বলে, কাকে বলে ও কত প্রকার। কেন বিশেষ্য আসবে জানো? কত প্রকার। দেখো, এসএসসির বইতে বিশেষ্য আছে 6 প্রকার। তুমি যদি চাও এসএসসির বই অনুসারে লিখতে কোনো সমস্যা নাই, হ্যাঁ নাম্বার কিন্তু কম আসবে না, হ্যাঁ নাম্বার কিন্তু কম আসবে না। আমি বলি বিশেষ্যের প্রকারভেদ অনেক রকম হতে পারে, 2 ধরনের হতে পারে নামের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, একটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য। এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? নামের উপর ভিত্তি করে করা হয়েছে। এরপর ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্যতার উপর ডিপেন্ড করে ধরা হয়েছে 2 প্রকার। একটা হচ্ছে মূর্ত, মূর্ত মানে কি? যেটাকে টাচ করা যায়, যেমন ধরো ইট, পাথর, এগুলোকে টাচ করা যায়। কিন্তু আরেকটা আছে না অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে টাচ করা যায় না, যেটাকে গুণবিশেষ্য বলা হয়। হ্যাঁ, এটা কোনগুলা বলো তো? এটা ধরো তোমার কারোর কোনো গুণের নাম, হ্যাঁ গুণের নামের ভিতরে হতে পারে দীনতা, ধৈর্য, আনন্দ, মায়া, এই জিনিসগুলা। তার মানে দেখো, বিশেষ্যকে কিন্তু অনেকভাবে ভাগ করা যায়। এরপর গণনযোগ্যতার উপরে বিশেষ্যকে ভাগ করা যায়। কোনোটাকে কাউন্ট করা যায়, গণনাবাচক, যেমন 1 2 3 4। কোনোটাকে করা যায় না, যেমন পরিমাণের মতো হয়, যেটাকে পরিমাণবাচক বলা হয়, যেমন 1 কেজি, আধা কেজি,
এরকম, যেমন পানিকে তো গণনা করা যায় না, যায় যায় না। আচ্ছা, আবার কিছু কিছু হয় কালেকটিভ বা সমষ্টিবাচক, যেমন বাহিনী, পাল, ঝাঁক, পরিবার, জনতা। তাহলে গণনার উপর ডিপেন্ড করেও বিশেষ্যকে ভাগ করা যায়। আবার একটা জিনিস চিন্তা করে দেখো, প্রাণ থাকা না থাকার উপর ডিপেন্ড করেও কিন্তু বিশেষ্যকে ভাগ করা যায়, যেমন সজীব এবং অজীব। এখন সজীব বলতে গাছপালা, হ্যাঁ সজীব। অজীবের ভিতরে ধরো ইট পাথর। ক্লিয়ার হয়েছে? যেগুলোর প্রকারভেদ অনেক বেশি সেগুলো তোমাদের বর্ণনামূলকে আসতে পারে। ঠিক তেমনি বিশেষণ থেকেও প্রশ্ন আসতে পারে, যে বিশেষণ, বিশেষণ কাকে বলে, কাকে বলে ও কত প্রকার। ঠিক আছে, এইটাও আসতে পারে তোমাদের, কাকে বলে ও কত প্রকার। বিশেষণের ভিতরেও কিন্তু ভাগ অনেকগুলা, এই কারণে প্রশ্ন আসতে পারে। বুঝা গেছে? আচ্ছা, এই তিনটা সব থেকে গুরুত্বপূর্ণ, তিনটা বলতে পরের দুইটা আর কি। হ্যাঁ, এরপরে একটা প্রশ্ন খুব একটা আসতে দেখা যায় না, কিন্তু এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবা, যে আবেগ শব্দ কাকে বলে। আবেগ শব্দ, হ্যাঁ, অথবা একসাথে আসবে না, আলাদা আলাদা করে আসবে আর কি, অথবা যোজক শব্দ, যোজক শব্দ কাকে বলে। তাহলে এখান থেকে তোমরা উদাহরণ সহ আর কি কত প্রকার কাকে বলে, এই চারটা প্রশ্ন একটু যদি সময় পাও, হ্যাঁ, যদি তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে একটু কষ্ট হয়, তাহলে লিখিত অংশ বা বর্ণনামূলক অংশে তোমরা যেতে পারো। ঠিক আছে, এবার আসো আমরা কত নাম্বারে চলে যাব। আমরা ছিলাম হচ্ছে 3, এটা 4, এবং আসো 5 নাম্বারে যাব আমরা। 5 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি থাকে বলো তো? 5 নাম্বার কোয়েশ্চেনে আমাদের থাকে হচ্ছে বাক্য। এখন তোমরা জানো যে এক হচ্ছে বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন হয়, আরেকটা হচ্ছে রূপান্তর। তাহলে আমি এখানে লিখলাম যে একটা প্রশ্ন হবে তোমাদের বাক্য তত্ত্ব থেকে, আরেকটা অথবা বা খ অংশে থাকবে বাক্যের রূপান্তর। ঠিক আছে, রূপান্তর। এখন একটু দেখো, আমার কি মনে হয় জানো, কালকে সমাসের সমস্ত পদের একটা সমস্ত পদ আসবে, অন্তর থাকবে পদের শেষে, যুগান্তর, রূপান্তর, দেশান্তর, এরকম। তাহলে এটা কি হবে জানো, পদের শেষে যদি অন্তর থাকে, তেপান্তর বাদে, আমি একটু বলে দেই, হ্যাঁ একটু দেখো, তেপান্তর বাদে, তেপান্তর বাদে একটু খেয়াল করো, অন্য যে কোনো পদ, কারণ তেপান্তর এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস, 3 প্রান্তরের সমাহার। হ্যাঁ, তেপান্তর বাদে অন্য যদি কোনো পদ দেখো যেটা শেষে অন্তর আছে, যেমন দেখো রূপান্তর, হ্যাঁ রূপান্তর, তারপর ধরো দেশান্তর, হ্যাঁ দেশান্তর, তারপর ধরো যুগান্তর, হ্যাঁ যুগান্তর, তারপর আমরা বলি না স্থানান্তর। তাহলে এইগুলা সবগুলা নিত্য সমাসের মধ্যে চলে যাবে। হ্যাঁ, কেন জানি তোমাদেরকে মনে হইলো যে আসতে পারে, তাই বললাম। এটা হচ্ছে নিত্য সমাস, এগুলা প্রত্যেকটাই নিত্য সমাসের মধ্যে চলে যাবে। দাঁড়াও, কেন জানি তোমাদেরকে মনে হইলো যে আসতে পারে, আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে। দেখো নিত্য সমাসের মধ্যে পড়বে। এবার আমি তোমাদেরকে বলি এগুলার ব্যাসবাক্য কি করবা জানো? তুমি শুরুতে অন্য নিয়ে আসবা, অন্য রূপ, অন্য দেশ, অন্য যুগ। ভেরি ইজি। কি হবে? অন্য, দেখো অন্য, প্রথমটা অন্য রূপ, কারণ তোমাদেরকে যখন বলে না শব্দের রূপান্তর করো, তুমি কি করো? সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করো, মানে অন্য রূপে রূপান্তর করো। এবার একটু দেখো, অন্য রূপ, অন্য দেশ, হ্যাঁ অন্য দেশ, তারপর কি অন্য যুগ, অন্য যুগ। তো প্রশ্ন যদি এসে যায়, আই হোপ তোমরা একটা কমন পাবা। যাই হোক, আচ্ছা আবার নাও পেতে পারো, শিখে রাখো। এইবার বাক্যতত্ত্ব এবং রূপান্তর থেকে যে প্রশ্নগুলো আসতে দেখা যায়, রূপান্তর থেকে তো আমি তোমাদেরকে বলতে পারি না। রূপান্তর হয় হচ্ছে 2 ধরনের। হ্যাঁ, রূপান্তর কেমন হয়? রূপান্তর হয় হচ্ছে 2 ধরনের, এটা তোমরা সবাই জানো। একটা হচ্ছে গঠনগত রূপান্তর, গঠনগত। হ্যাঁ, গঠনগততে আসতে পারে এরকম যে একটা সরল বাক্য আছে, এই সরল বাক্যটা থেকে তোমার রূপান্তর করে বলবে যে এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করো। হ্যাঁ, যৌগিক বাক্যে। যেমন যদি প্রশ্ন আসে সুখ ও দুঃখ একসঙ্গে আসে, ঠিক আছে, তাহলে সুখ ও দুঃখ যেহেতু বলছে, এটা যৌগিক বাক্য, এটাকে অন্য কোনো বাক্যে রূপান্তর করতে বলবে তোমাদেরকে। আচ্ছা, আর আরেকটা আছে অর্থানুসারে, অর্থানুসারে রূপান্তর। অর্থানুসারে রূপান্তরটা কেমন? ধরো তোমাকে একটা
অস্তিবাচক শব্দ দিছে সেটাকে তোমার নেতিতে পরিণত করতে হবে। তো এটাও আমরা জানি যে অস্তিবাচক কোনো শব্দ দিলে কিভাবে আমাদের নেতিবাচক শব্দে রূপান্তর করতে হয়, নেতিবাচক শব্দে। তো এই ধরনের রূপান্তর আসে কয়টা? 8টা আসে। 8টা থেকে যে কোনো 5টা তোমাদের পছন্দ অনুসারে দিতে হয়। এখন এটাও একটু টাফ, হ্যাঁ, ট্রান্সফরমেশন। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? বাক্য থেকে বাঁচার উপায় আছে খুব সোজা। সেটা কি জানো? 3টা প্রশ্ন আসে বাক্য থেকে বর্ণনামূলকে। সেই বর্ণনামূলক প্রশ্নগুলো কেমন আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে বাক্য কাকে বলে, প্রথমেই আসবে বাক্য কাকে বলে। ঠিক আছে, কাকে বলে, এইটা তো 1 মার্কের প্রশ্ন। এটার সাথে যেটা দিবে সেটা হচ্ছে সার্থক বাক্যের গুণ। একটা সার্থক বাক্য যদি হতে হয়, অর্থাৎ পারফেক্ট একটা বাক্য যদি হতে হয়, সার্থক বাক্যের গুণ কয়টি উদাহরণ সহ তোমাদের লিখতে হয়। একটি সার্থক বাক্যের গুণ কয়টা তোমরা জানো সবাই? কি বলতো? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল তোমরা দিয়ে দিবা। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো এটা। এবার আসো, গঠন অনুসারে বাক্য কত প্রকার। এখানেও শুরুতে দিবে বাক্য কাকে বলে, কাকে বলে, হ্যাঁ, বাক্য কাকে বলে। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য কত প্রকার। হ্যাঁ, গঠন অনুসারে বাক্য কত প্রকার তোমরা জানো, সরল, জটিল, যৌগিক, একটা করে উদাহরণ দিবা। আচ্ছা, এইবার আমাদের লাস্ট, হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন আমাদের একটু সেফ জোনে থাকতে গেলে পড়তে হবে। সেই প্রশ্নটা কি একটু খেয়াল করো তোমরা। 3 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ, এটা হচ্ছে অর্থানুসারে বাক্য কত প্রকার। সো সেম এখানে আসবে, ও আমাদের তো টেকনোলজি আছে, তো আমরা কেন লিখতেছি বোকার মতো বলো তো? এই যে আমরা একটা টেকনোলজির সাহায্যে এই জিনিসটাকে একটু কপি করে নিব, এই যে নিলাম কপি করে, এই যে বসাই দিলাম, দেখছো তোমাদের খাতায় এটা হয়। বাক্য কাকে বলে এবং অর্থানুসারে বাক্য কত প্রকার। অর্থানুসারে বাক্য কত প্রকার। তাহলে এই যে তোমাদেরকে লিখে দিলাম না, হ্যাঁ, তোমাদের ইচ্ছা, মূলত বাচ্চারা এইটাই দেয়, রূপান্তরটাই দেয়। 8টা যদি কঠিনও হয় তারপরেও এদিক ওদিক থেকে তারা বিভিন্ন ধরনের বৈদেশিক সাহায্য নিয়ে এগুলা দেয়, কিন্তু কিছু কিছু গঠনগত ভুল হতে পারে। তো তুমি যদি চাও যে তুমি একটা ব্যাকআপ নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তোমার রিটেন কিছু প্রশ্ন পড়ে রাখতে হয়। তো বর্ণনামূলকের ভিতরে এই 3টা বর্ণনামূলকই প্রতি বছর ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসতে দেখা দেয়। এবার যে প্রশ্নটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে 6, হ্যাঁ, কি বলতো? প্রয়োগ অপপ্রয়োগ, তাই তো? প্রয়োগ বা মানে হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধি। তো আমি প্রয়োগ ও অপপ্রয়োগ নিয়ে একটু কথা বলি। অপপ্রয়োগ, ঠিক আছে, প্রয়োগ ও অপপ্রয়োগ। আচ্ছা, এই প্রয়োগ ও অপপ্রয়োগ নিয়ে যদি কথা বলতেই হয় আমার, তাহলে আমি বলবো যে তোমরা দয়া করে একটু বানানটা যখন শিখতেছো না ঠিকঠাক মতো, সেই বানানগুলো একটু পড়ে রাখবা। আর একটা সার্থক বাক্য কিভাবে তার যোগ্যতা হারায়, এই বিষয়টা তোমরা একটু ভালো মতো পড়ে রাখবা, ঠিক আছে? বিশেষ করে অনেক সময় আমরা দেখি যে বানানের ভুল কিংবা বাহুল্য দোষের কারণে বাক্যের যোগ্যতা হারায় যাইতেছে, ঠিক আছে? যেমন ওই যে আমরা বলি না, কি জানি, বিরাট গরু ছাগলের হাট, এটা বলি না? এরকম বলি না, বিশাল এক হাট, তারপরে ধরো সকল শিক্ষকগণ আজ উপস্থিত। যেমন ধরো সকল, এই বাক্যটা দিলাম আমি, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, তোমরাই বের করতে পারবা। সকল শিক্ষকগণ আজ উপস্থিত। এই যে বাক্যটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বাক্যে একটা ভুল আছে। সেই ভুলটা কি? দেখো, এই সকল এবং গণ, এই দুইটা একই জাতীয় শব্দ। একই জাতীয় শব্দ একটা বাক্যে যদি বারবার প্রয়োগ করি, অর্থাৎ একের অধিক প্রয়োগ করি, তবে বাক্যে যে দোষটা আসে সেটাকে বলা হয় বাহুল্য দোষ। এবং এই বাহুল্য দোষের কারণে বাক্য তার যোগ্যতা হারায়। এটাকে আমরা বলি বাহুল্য দোষ বা বহুলতাজনিত দোষ, ঠিক আছে? তাহলে এগুলো একটু খেয়াল রাখবা। আবার আমরা বলি না, লোকটা বিদুষী, লোকটা তো বিদুষী হবে না, লোকটা বা ছেলেটা, চিন্তা করো, ছেলেটা হবে বিদ্বান আর মেয়েটা হবে বিদুষী। তো এই যে লিঙ্গজনিত কারণে ভুল, বানানজনিত কারণে ভুল, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা, হ্যাঁ, যে লিঙ্গজনিত কারণে কিছু ভুল হয়,
তারপরে ধরো বানানজনিত কারণে কিছু ভুল হয়, বানান জনিত কারণ। আবার অনেক সময় দেখবা বাগধারার ভুল প্রয়োগ করা হচ্ছে, বাগধারার ভুল প্রয়োগ করছে। তারপর আমরা বলি না তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি, এটা তো বিদ্রোহী না, এটা হচ্ছে বিদেহী। আত্মাটা কি তার দেহ থেকে বের হয়ে গেছে, তার মানে কি বিদেহী, দেহ থেকে সে এক্সিট নিছে। তো এই ধরনের কিছু অর্থগত ভুল হয়। কিছু কি হয়? অর্থগত। অর্থগত, অর্থগত মানে মনে রাখবা যে ভুল শব্দ চয়ন করা হয়েছে, ভুল শব্দ চয়ন। এই সব ভুলের কারণে তোমাদের দেখবা ভুল বাক্য দেওয়া থাকে। তো তোমরা একটু ঠান্ডা মাথায় সেই বাক্যটাকে দেখবা, একটু ঠান্ডা মাথায়। বিশেষ করে বানানজনিত কারণে কিন্তু বেশি ভুল হয়। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রেখো। আর বাংলা ব্যাকরণ পরীক্ষা দিতে যাচ্ছ, বানানের ভুল যাতে না হয় এই ব্যাপারটা খুব ভালো মতো তোমরা খেয়াল করবা। বানানের ভুল হলে কিন্তু একদম ধ্বংস। এবার তোমাদেরকে লেখার নিয়ম সম্পর্কে একটু আইডিয়া দিই। এতক্ষণ বললাম যে ব্যাকরণে কিছু সাজেশন, এই পার্টটা তোমাদের কাছে অনেকটা আজাইরা মনে হইতে পারে, কিন্তু না, আসলে এরকম হয় না। আমি জানি তোমরা হয়তোবা এতক্ষণে বিভিন্ন সোর্সের বিভিন্ন ক্লাস দেখে ফেলছো। হ্যাঁ, আমি তো না দিলেও পারতাম না। তো বাংলা প্রথম পত্র ক্লাসের যে রিভিউ তোমরা দিছো, আমি খুবই খুশি এবং আমি ক্রেডিটটা তোমাদেরকেই দিব। আসলে এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমি পুরো বইটাকে বিশ্লেষণ করে দিছিলাম, কোনো সাজেশন দেই নেই। তো সাজেশনের পক্ষে আমি কখনোই থাকি না। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র যেটা দেখা যায় যে কারোর ক্লাসও যদি তুমি না করো, বিগত 5-10 বছরের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করে পরীক্ষা দিতে যাও, একদম রচনা থেকে শুরু করে সবকিছু তোমার কমন পড়বে। ঠিক আছে, এখন আমাদের লেখার নিয়ম সম্পর্কে আমরা একটু ধারণা নিব। সেই ধারণাটা হচ্ছে, আমি একেবারে শুরু থেকে যাব। একেবারে ধরো শুরু থেকে আমি যদি তোমাদেরকে একটু দেখি যে কি কি আছে। উচ্চারণ, হ্যাঁ, আমি একটা সাইড করে তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাবো। দেখো, উচ্চারণ তুমি লিখবা কিভাবে, তুমি দিলা 1 নং প্রশ্নের উত্তর। এইগুলা তো ছোটবেলার থেকে তোমরা পড়তেছো, 1 নং প্রশ্নের, হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর। এইটা দেওয়ার পর তোমরা কি করবা বলো তো? তোমরা একটা চার্ট করবা, এখানে তুমি দিবা যে ভুল প্রদত্ত শব্দ, হ্যাঁ, প্রদত্ত শব্দ। আর এই সাইডে তোমরা কি দিবা বলো তো? এই সাইডে দিবা উচ্চারিত রূপ বা উচ্চারণ। হ্যাঁ, উচ্চারণ। ধরো খুব বিখ্যাত একটা উচ্চারণ আছে অধ্যাপক। দেখো, কালকেও কোনো বোর্ডে এসে পড়তে পারে, কালকে বলতে আগামী পরশু বা তার পরের দিন আর কি। এখন দেখো তোমাদের পরীক্ষার হলে দিল অধ্যাপক, এইটা হচ্ছে তোমার প্রদত্ত শব্দ। হ্যাঁ, প্রদত্ত শব্দ। এখন এটার উচ্চারিত রূপ তুমি পাশে লিখবা যে এটার উচ্চারিত রূপ হবে অধ্যাপক, অধ্যাপক। হ্যাঁ, বা দিল হচ্ছে অধ্যক্ষ, অধ্যক্ষ। তাহলে এইটা তোমরা পারবা না, অধ্যক্ষ। তাহলে দেখো আমি লিখবো কি অধ, তারপর লিখবো কি ধক, হ্যাঁ, তারপর কি লিখবো খো। এইভাবে আমরা লিখবো। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা স্কেলিং করতে পারো, তোমরা এভাবে একটু স্কেলিং করে দিবা। এভাবে স্কেলিং করে দিবা। তারপর আসো কি আছে আমাদের বানান। তো বানানের ক্ষেত্রে তোমরা কি দিবা? প্রদত্ত শব্দ না দিয়ে তুমি দিবা হচ্ছে ভুল বানান। হ্যাঁ, ভুল বানান। এখন ভুল বানান, আর এই সাইডে তুমি কি দিবা? এই সাইডে তার শুদ্ধ রূপ লিখতে হবে, তাই তুমি লিখবা শুদ্ধ বানান, শুদ্ধ বানান। তাহলে এখন এই যে ভুল শুদ্ধ বানান, তুমি এইটাকেও একটু স্কেলিং করে দিতে পারো। এখানে তুমি একটা লাইন করে দিতে পারো। ধরো তোমার পরীক্ষায় বানান আসছে কি? বানান আসছে হচ্ছে এভাবে ভুল একটা বানান দিছে, সরস্বতী। হ্যাঁ, এটা একটা ভুল বানান। তোমাদের পরীক্ষার হলে দিল যে জীবিকা। হ্যাঁ, জীবিকা, এই বানানটা তোমাদেরকে দিছে। বোঝা যাচ্ছে যে ভুল কোথায় হয়েছে। তুমি তখন এখানে কিভাবে ঠিক করবা? তুমি লিখবা এটার বানান তো সরস্বতী। হ্যাঁ, সরস্বতী। এখানে কি হয়েছে ভুল? এখানে বানানটা ভুল হয়েছে হচ্ছে জীবিকা, এরকম হবে। এভাবে তুমি লিখে দিয়ে আসবা। এরপরে 3 নাম্বারটা কি? 3 নাম্বার তুমি দেখতে পাচ্ছ কি? উপসর্গ থেকে আসলে রিটেন কোয়েশ্চেনটা দিতে হবে। রিটেন কোয়েশ্চেনটা দেওয়াটা আমার মতে একটু সেফ হবে, কারণ সমাসের ক্ষেত্রে সব কমন নাও পড়তে পারে। এখন ধরো সমাসের ক্ষেত্রে তোমাদেরকে সমাসের ক্ষেত্রে তোমাদেরকে কি দিল? কয়েকটা প্রদত্ত শব্দ দিছে। প্রদত্ত শব্দের ভিতরে প্রথমে দিছে হচ্ছে মন মাঝি, মন মাঝি। ঠিক আছে, 8টা দিবে। তো তোমার ধরো পছন্দের 5টা আমি র্যান্ডমলি বলতেছি। তারপর ধরো তোমাদেরকে বললো দেশান্তর, দেশান্তর। ঠিক আছে, তারপর তোমাদেরকে বললো এরকম বলতে পারে হাত ঘড়ি, হাত
মন্ত্রী, এটা বলতে পারে। ঠিক আছে, তারপর তোমাদেরকে বলতে পারে শিক্ষামন্ত্রী। ধরো শিক্ষামন্ত্রী বলছে, শিক্ষামন্ত্রী। ওকে, এরপরে ধরো তোমাদেরকে কি বললো, তোমাদেরকে বললো হচ্ছে র্যান্ডম একটা উদাহরণ যদি দেই, ধরো খেলার মাঠ, খেলার মাঠ। হ্যাঁ, এই যে এই পাঁচটা তুমি পারো বলে তুমি মনে করছো, তুমি কি করবা, তুমি সুন্দর মতো এই পাঁচটাকে লিখবা। হ্যাঁ, লেখার উপরে তুমি এখানে একটা হেডিং দিবা, কি, প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ। অথবা তুমি দিতে পারো, যেহেতু এগুলো প্রত্যেকটাই সমস্ত পদ, তাই প্রদত্ত শব্দের পাশে সমস্ত পদ লিখে দিতে পারো, সমস্ত পদ। ঠিক আছে, আচ্ছা, তারপর তুমি কি করবা বলো তো, তারপর তুমি অবশ্যই লিখবা ব্যাস বাক্য, ব্যাস বাক্য। তারপর তুমি কি লিখবা বলো তো, তুমি লিখবা সমাসের নাম, সমাসের নাম, সমাসের নাম। ওকে, তাহলে সুন্দর মতো আসো কি করা যাক, এটাকে তুমি স্কেলিং করে দিলা, পুরাটা স্কেলিং এর আন্ডারে রাখলা, এখানেও তুমি পুরাটাকে স্কেলিং এর আন্ডারে রাখলা। তুমি ধরো এখানে একটা দাগ দিয়ে দিলা, তুমি ধরো এখানে একটা দাগ দিয়ে দিলা। ঠিক আছে, তখন তুমি কি লিখবা বলো তো, মন মাঝি। তার মানে আমি লিখবো মন রূপ, মন রূপ মাঝি। ঠিক আছে, লিখলাম মন রূপ মাঝি, মাসি হয়ে গেছে, মন রূপ মাঝি। এখানে কি দেশান্তর, আমি একটু আগে তোমাদেরকে বললাম অন্য দেশ, অন্য দেশ। ঠিক আছে, আচ্ছা, এবার একটু দেখো তো হাত ঘড়ি, হাত ঘড়ি মানে কি বলো, হাতে পরা, পরা হয়, হাতে পরা হয় যে ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি ইজ ইকুয়াল টু কি, হাত ঘড়ি। শিক্ষামন্ত্রী কি হবে বলো তো, এটা একটু টাফ, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। ওকে, আর লাস্টেরটা কি হবে বলো তো, খেলার মাঠ, খেলার মাঠ তো খেলার মাঠই হবে, খেলার মাঠ। ফাইন, এবার তুমি সমস্ত পদগুলা থেকে ভাঙিয়ে ব্যাস বাক্যগুলা লিখলা, এখন তোমার লিখতে হবে সমাসের নাম। তখন তুমি লিখবা মন মাঝি। এখন মন মাঝিটা কোন সমাস, এটা রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। অন্য দেশ, এটা নিত্য সমাস। হ্যাঁ, নিত্য সমাস। এটা কোন সমাস, এটা কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় বলতে পারো এটাকে, কর্মধারয় সমাস। এইটা কোন সমাস, এইটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আহেরে, সবই কি তোমার হচ্ছে কর্মধারয়ের উদাহরণগুলো দিয়ে দিছি, মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, আর খেলার মাঠটা কি বলতো, খেলার মাঠটা হচ্ছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। আচ্ছা, এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন আছে, তোমরা বলতে পারো ভাই এই যে অলুক তৎপুরুষ লিখছেন না, আমি যদি খালি তৎপুরুষ লিখে আসি তাহলে কি আমার মার্ক কমবে না বাড়বে? এরকম একটা প্রশ্ন কিন্তু সবার মনে থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি তাহলে, এক মিনিট। ওকে, অলুক তৎপুরুষ সমাসে তুমি যদি শুধু তৎপুরুষ দাও তাও হবে। ইন কেস যদি তুমি ভুলে যাও যে কোন টাইপের সমাস ওটা, কর্মধারয়ের কোন টাইপ, তুমি শুধুমাত্র এতটুকু লিখে দিয়ে আসতে পারো। ঠিক আছে, এটা একটু রিস্কি, বাট এমন না যে তোমার মার্ক হয়তো বা কমে যাবে। যেহেতু পারো না, তো বেটার যে তুমি কিছু লেখার থেকে অ্যাটলিস্ট বলতে পারছো এটা কর্মধারয়ের ভিতরে পড়ে। ঠিক আছে, তাহলে এটা গেল 3 নাম্বারে। এবার আমাদের 4 নাম্বার কি, ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী লেখার নিয়ম খুবই সিম্পল। তোমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তো যদি প্যারাগ্রাফ দেওয়া থাকে সেগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে, এই যে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে, তখন তুমি ওই শব্দটাকে কালেক্ট করবা। হ্যাঁ, ওই শব্দটাকে কালেক্ট করবা, যে গরিব, গরিব সমান সমান তুমি কি লিখবা, ধরো নিচেরটা আসছে, এটা হচ্ছে খ। হ্যাঁ, তাহলে এটা তুমি লিখলা খ, গরিব ইজ ইকুয়াল টু, এখানে বিশেষণ, এটা বিশেষণ। ওকে, আর যদি আন্ডারলাইন করা না থাকে, সরি তোমার হচ্ছে কি বলে, একটা সেন্টেন্সে থাকে, তখন কি হবে, এখানে ধরো এটা ক এটা খ, যদি একটা সেন্টেন্সে থাকে, একটা সেন্টেন্স দিল, হ্যাঁ, তখন কি হবে,
তখন ওই শব্দটা শুধু লিখবা, এখানে নাম্বারিং করার দরকার নেই, শব্দটা লিখে পাশে বিশেষণ বিশেষ্য এভাবে লিখে দিয়ে আসবা। এরপরে থাকে হচ্ছে বাক্যতত্ত্ব। এখানে তো তুমি বুঝতেই পারতেছো, এখানে তোমাকে 8টা বাক্য দিবে, তো তুমি যে বাক্যগুলা পারো ক খ গ ঘ সেই বাক্যগুলার শুধু উত্তর লিখে আসবা। প্রশ্ন লিখলে কোনো ক্ষতি নেই, প্রশ্ন লিখলে একটু টাইম বেশি যাবে। এরপরে কি, এরপরে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, এক্ষেত্রেও সেম। হ্যাঁ, এক্ষেত্রেও সেম, তুমি ওই শব্দগুলা নিয়ে লিখবা, ওই বাক্যগুলাকে নিয়ে লিখবা, সেম। এবার একটু দেখি আমরা যে আমাদের লিখিত যে বিষয়টা, একটু তাকাও, লিখিতর ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বলে দেই। কোনটা লেখা বেটার, এই প্রশ্নটাই বেশি আসে তোমাদের। হ্যাঁ, তো আমি আমার মতটা আগে দিই যে কোনটা লেখা বেটার। দেখো, কোনটা লেখা বেটার, কোনটা লেখা বেটার, আসো একটু বলি যে বেটার কোনটা লেখা। আসো, সময় যদি বাঁচাতে চাও, নাম্বার যদি একটু বেশি উঠাতে চাও, কারণ আমরা জানি আসলে আমার জন্য, ধরো আমি যখন অফলাইনের খাতা দেখি না, ধরো হ্যাঁ অফলাইনের 2-1টা ব্যাচ যখন থাকে তখন খাতা দেখার টাইমে আমার খুব বিরক্ত লাগে। খাতা দেখাটা আসলে খুবই একটু বিরক্তির কাজ। তো খুব বড় বড় যখন লেখে না, ভাল লাগে না, এত বড় কেন লিখছে, এত বড় তো লেখার দরকার নেই। যেই লেখাগুলা কম লিখে বেশি নাম্বার পাওয়া যায় সেটা টিচারের জন্য ভালো, একটা স্টুডেন্টের জন্য ভালো, কারণ স্টুডেন্টের বেশি লেখা লাগতেছে না, কষ্ট একটু কম করা লাগতেছে। মনে রাখবা যেগুলাতে কম লিখতে হয় সেগুলার কাঠামো ঠিক থাকতে হয়, ঠিক আছে? আর তোমরা এইচএসসি পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষাতে এই লিখিত অংশে নাম্বার পাওয়া আসলে কাঠামোর উপর ভিত্তি করে, কারণ ভিতরের লেখা যদি লেখা হয় তাহলে কিন্তু এত নাম্বার পাওয়া যায় না, কারণ আমরা জানি ওই টাইমে আমরা প্যানিক করি, অনেক জানা বানান ভুল করি। এখন তোমরা একটা খেয়াল রাখবা, হ্যাঁ, এই যে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, এইটা লেখা ইজি তুলনামূলক। সারাংশ, সারমর্ম কিংবা ভাব সম্প্রসারণ, এখানে আমি বলবো কি জানো, যে এই সারাংশ সারমর্মটা রিস্কি, এই সারাংশ সারমর্ম লেখাটা হচ্ছে রিস্কি। হ্যাঁ, আমার সাথে অনেকে তোমার দ্বিমত পোষণ করতে পারো, বাট ইয়েস রিস্কি, কমন না পড়লে রিস্কি। সেক্ষেত্রে আমি ভাব সম্প্রসারণটাকেই দিব, ডাক দিব, ইয়েস এইটা তুলনামূলকভাবে রিস্ক ফ্রি। হ্যাঁ, রিস্ক ফ্রি, কিন্তু এই সারাংশ সারমর্ম রিস্ক থাকে। 3 বাক্য লিখতে হবে ম্যাক্স, 3 বাক্য, এরকম নিয়ম নাই। নিয়মটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ লিখতে হয়, যতটুকু তোমার উদ্দীপক থাকে সেটা 4 ভাগের 1 ভাগ লিখতে হয়। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুল। এটা কোথার নিয়ম ভাই, আপনি কই শিখছেন? এটা তো জীবনে কেউ বলে নাই। আমি প্রত্যেকটা যখন নিয়ম বুঝাবো আমি রেফারেন্স দিয়ে বুঝাবো কোন বইতে আছে, ঠিক আছে? সংলাপ এবং ক্ষুদে গল্পের ভিতরে আমরা জানি যে সংলাপ লেখাটা ইজি তুলনামূলক এবং রিস্ক ফ্রি, একদম বাচ্চারা লিখতেও পছন্দ করে আর কি। এরপরে আমাদের যে পার্টটা থাকে সে পার্টের নাম কি বলতো? সেই পার্টের নাম হচ্ছে প্রবন্ধ রচনা। এখন প্রবন্ধ রচনা থেকে সবাই একটা প্রশ্ন করে, কি প্রশ্ন? যে আসলে কত পেজ লেখা বেটার, এটার কি কোনো স্ট্যান্ডার্ড নিয়ম আছে? সব আছে, সবগুলো স্ট্যান্ডার্ড নিয়ম আছে। তো আমি প্রত্যেকটাই একটা একটা করে লিখা যায়। তোমাদের এই প্রতিবেদনে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হচ্ছে খাম দিব কি দিব না, দিব কি দিব না, যাবো কি যাব না, আঁকবো কি আঁকবো না, ছক দিব কি দিব না। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে সব বুঝাই দিচ্ছি রেফারেন্স সহ, তোমরা খেয়াল করবা। আমি যে রেফারেন্সটা দিচ্ছি সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বই থেকে 2024 এবং 25 সালের বই অনুসারে। দিনলিপিটা না, দিনলিপি এটা একটা গাইডের স্ট্যান্ডার্ড ফর্ম। দিনলিপি বাদে যেই রেফারেন্সে আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর বিগত 2 বছরের বই। এখন তোমরা বলতে পারো কেন অক্ষরপত্র দিয়ে বুঝাচ্ছেন? আমি বলবো অক্ষরপত্র দিয়ে তোমার লেখার দরকার নেই। তুমি বোর্ড সার্টিফাইড, অথরাইজড, বোর্ড যেটাকে তোমার অ্যাপ্রুভ করছে এইচএসসি, হ্যাঁ, গাইড কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে না, এনসিটিবি অ্যাপ্রুভ করছে এমন বই, সেটা ভাষা শিক্ষা হতে পারে, অক্ষরপত্র প্রকাশনীর বাংলা ব্যাকরণ বই হতে পারে। যে বইয়ে যে নিয়ম আছে তুমি ওই নিয়মেই যদি শিখে অভ্যস্ত থাকো, লিখে আসো, কোনো সমস্যা নেই, কেউ নাম্বার কাটবে না। এটা আমরা তৈরি করছি এই ভেজালটা, হ্যাঁ, যে এটা এভাবে লেখা উচিত, এটা ওইভাবে লেখা উচিত। খাম আঁকা বাধ্যতামূলক না, ছক আঁকা বাধ্যতামূলক না। এই প্রত্যেকটা কথা আমি বলতেছি না, এই প্রত্যেকটা কথা বোর্ড অথরাইজড অক্ষরপত্র প্রকাশনী বইতে লেখা আছে। আমার কাছে এই বইটা বরাবরই একটু ভালো লাগে। অন্য বই যে ভালো লাগে না ব্যাপারটা এরকম না, কারণ আমি শিক্ষা যখন ছাত্র ছিলাম এইচএসসি 2015-16 শিক্ষাবর্ষে, তখনও আমি এই বইটা পড়ছি এবং এখনও আমি বাচ্চাদেরকে বলি যে এই বইটা, যেহেতু আমি পড়ে অভ্যস্ত, আমি বাচ্চাদেরকে এই বইটাই পড়াই। তো আসো,
প্রথমে যে জিনিসটা আছে দিনলিপি, আমি তোমাদেরকে একটু বলি দিনলিপিতে তোমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে তোমরা এই ফরম্যাটেই, হ্যাঁ এই ফরম্যাটেই তোমরা তারিখটা দিবা, তারিখ, আর তোমরা লেখার সময়টা দিবা, হ্যাঁ লেখার সময়, এই দুইটা জিনিস আগে দিবা। এখন অনেকে বলে ভাই লেখার সময় রাত 10টা 20 মিনিট, আসলে লেখার সময় বলতে কি, যে তুমি যখন তোমার দিনটা শুরু করছিলা তখন, বা যে কাহিনীটা বলতেছো তখনকার সময় দিয়ে শুরু করবো, যে আমি ঘুম থেকে উঠছি হচ্ছে 10টার সময়, ধরো সকাল 10টার সময়, তখন সেই টাইমটা লিখবো না। তুমি যখন লিখতে বসছো সেই টাইমটা লেখো। ডায়েরি যখন তুমি লিখতে বসছো, ধরো সারাদিন তুমি ঘুরে আসছো, ঘুরে আসার পর তুমি লিখতে বসছো, ওই টাইমটা লেখো। আর দিনলিপিতে আসলে কত ঘটনা থাকে, এটা একটা সামগ্রিক দিনের সামারি থাকে, যেই চৌম্বক অংশগুলা তুমি তোমার জীবনের জন্য লিখে রাখতে চাও বা স্মৃতি হিসেবে রেখে দিতে চাও, ঠিক আছে। তারপরে একটা শিরোনাম তোমার দিতে হবে বা একটা হেডিং তোমার দিতে হবে, হেডিং, হ্যাঁ দিতে হবে, একটা হেডিং তোমার দিতে হবে, ওকে। একদম মিনিমালিস্টিক একটা হেডিং তুমি দিবা, নৌকা ভ্রমণ, যে ওই দিন তুমি নৌকা ভ্রমণে গেছিলা, ধরো তোমার হতে পারে বিমানে ভ্রমণ, বাসে ভ্রমণ, বা ধরো রেস্টুরেন্টে খেতে গেছো, সেটা নিয়ে তুমি লিখতেছো, হ্যাঁ। এখানে শিরোনামে আই ক্যাচিনেসের ব্যাপারটা থাকে না যতটা থাকে হচ্ছে প্রতিবেদনে। তো এই যে তোমার দিনটা তুমি লিখবা, অসাধারণ দিন তুমি পার করলা, এবং লাস্টলি যেটা হয় যে তুমি একটা ঠিকানা দিয়ে দিলা, তুমি একটা ঠিকানা দিয়ে দিলা, হ্যাঁ ঠিকানা দিয়ে দিলা। এখন তোমরা বলতে পারো ভাই আমি এভাবে শিখিনি, আমি নিচে সিগনেচার দিছি, কোনো সমস্যা নেই, তুমি যে নিয়মে শিখছো তুমি সেই নিয়মে লেখো। অবশ্যই সেটা বোর্ড বই অথরাইজড হতে হবে, তুমি লেখো, ভুল হবে না, মার্ক কমবে না। এখন তুমি কত পেজ লিখবা, এখানে টোটাল 20টা বাক্য আছে, 20টা বাক্য, হ্যাঁ 20টা বাক্য। বাক্য গুনবা, লাইন না, 1 2 3 4 5 6 এভাবে লাইন গুনবা না। এই দেখো এটা একটা বাক্য, এই বাক্য গুনবা, এই দেখো এইটা আরেকটা বাক্য, এইটা আরেকটা বাক্য, এইটা আরেকটা বাক্য, এইটা আরেকটা বাক্য, এবং এইটা লাস্ট বাক্য। এভাবে বাক্য গুনে লিখতে পারো। আর মনে রাখবা তোমরা সরল বাক্যে লিখবা। কোন বাক্যে লিখবা তোমরা? তোমরা লিখবা হচ্ছে সরল বাক্যে, সরল বাক্যে। আমি কেন সাজেশন দিচ্ছি না জানো? তোমরা অনেক সোর্স থেকে সাজেশন দেখে ফেলছো, সব টিচারই একই সাজেশন দেয় এবং সবাই ভালো। তো আমি জাস্ট নিয়মে ফোকাস করছি, ঠিক আছে। এবার একটু দেখো প্রতিবেদন, এইটাই হচ্ছে বাচ্চাদের মানে বিশাল এক ভয়ের কারণ। এইটা হচ্ছে এক ভয়ের কারণ, হ্যাঁ ভয়ের কারণ। কি কি ভয় থাকে এই প্রতিবেদন লেখার ভিতরে? হ্যাঁ কেন এটাকে ভয়ের কারণ বলে আমরা ধরি? কারণ সবাই একটা প্রশ্ন করে, প্রথম প্রশ্নকে আমি আসলে গ্রাহ্য করি না বা গ্রহণ করি না, যে কত পাতা লিখবো। এইটা আসলে একটা ভালো প্রশ্ন না, পাতা লিখবো, হ্যাঁ স্যার আমাকে একটু বলেন। এই প্রশ্নটাকে আমি খুব একটা গ্রহণ করছি না, কিন্তু এটার উত্তর আমি একটু পরে দিব। তবে একটু পর যারা ধৈর্য রাখতে পারবে না তাদের উদ্দেশ্যে আগেই বলে দিই, এটা হচ্ছে 250 to 350 ওয়ার্ডস এর মধ্যে রাখতে হবে। তো আমরা যদি একটা স্ট্যান্ডার্ড চিন্তা করি, তো অনেক বাচ্চার যদি একদম 250 হয় তাহলে 2.5 পাতা হতে পারে, অথবা 3-3.5 পাতাও হতে পারে। এটা হাতে লেখার উপরে ভ্যারি করে, এই কারণে ওয়ার্ড বলা হয়েছে। হ্যাঁ এত ওয়ার্ডসের ভিতরে তুমি সীমাবদ্ধ রাখবা। সো এটা একটা খুব একটা ভালো প্রশ্ন না আমার মতে। এখন সবাই একটা জিনিস বলে যে ছক, এটা আঁকবো, হ্যাঁ ছক এটা কি আঁকতেই হবে? হ্যাঁ ছক না আঁকলে কি হবে না? কারণ এসএসসির বইতে আমরা ভাই পড়ে আসছিলাম, কারণ এই পরীক্ষার আগে কলেজের পরীক্ষাগুলো ওইভাবে দেই নাই, আর লাস্ট বোর্ড পরীক্ষা ছিল এসএসসি, আর এসএসসির বইতে তো ছকটক কিছু ছিল না। আচ্ছা এটা একটা গুড কোয়েশ্চেন। আর হচ্ছে খামের ব্যাপারটা, খামটা কতটা ইম্পর্টেন্ট, খাম আঁকবো কি আঁকবো না, আঁকবো। এই 3টা প্রশ্নের ভিতরে এই 2টা 100% সব স্টুডেন্টের একটা ভীতি সৃষ্টি করে মনে, আর এটা ওরা বাচ্চারা জানে। আমি তোমাদেরকে একটু বলি, এই যে আমাদের কাছে যে বইটা এখন দেখতে পাচ্ছ, এটা অক্ষরপত্রের আগের বছরের ভার্সন। এই ভার্সনে কয়েকটা কথা তারা লিখে দিচ্ছে, দেখো এই যে সংবাদ প্রতিবেদন, আমরা 2 ধরনের প্রতিবেদন দেখি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট যেটা প্রাতিষ্ঠানিক রিপোর্ট, আরেকটা হচ্ছে নিউজ পেপারে প্রিন্ট করার জন্য একটা রিপোর্ট। তো আমরা সংবাদ প্রতিবেদন লিখে আসলে বেশি অভ্যস্ত। এখন অনেকে আবার ধরতে পারে না কোনটা সংবাদ প্রতিবেদনের প্রতিবেদন আর কোনটা
প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের প্রতিবেদন। এটা ইজিলি ধরা যায়, তোমাকে বলে দিবে যে তোমার স্কুলে লিখতে হবে, তোমার কলেজে লিখতে হবে, তোমার অফিসের জন্য লিখতে হবে। দ্যাট মিনস ওইটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেটার কাঠামো একদমই ভিন্ন সংবাদ প্রতিবেদনের থেকে। আর যেটা সংবাদ প্রতিবেদন ওটা 100% কোনো একটা নিউজ পেপারে হয়তোবা আগামী দিন বা কিছুদিন পরে প্রিন্ট হবে। এখন একটা জিনিস দেখো, একটা বিশেষ নির্দেশনা বলি, তোমাদেরকে বলি। এই যে তোমাদের জন্য একটু জুম করি আমি, হ্যাঁ একটু জুম করি, দেখো এই যে একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে, এইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এই বছরও ইম্পর্টেন্ট এবং তোমরা দেখবা হয়তোবা ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা আসতে পারে, অ্যাটলিস্ট 2টা বোর্ডে আসতে পারে, 2টা বোর্ডে এই প্রশ্নটা আসতে পারে, BOARD। হ্যাঁ, এই প্রশ্নটা আসতে পারে। দেখো আমি তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই দিই ব্যাপারটা, খেয়াল করতে হবে কিন্তু। সংবাদ, এই যে প্রতিবেদনের মূল অংশের বিষয় ও নির্দিষ্ট রীতিনীতির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মানে তোমরা শুধুমাত্র প্রতিবেদনের বডিটাই একটু বেশি গুরুত্ব দিবা। প্রতিবেদন লেখায় আবেদন কিংবা খামের ছবি, প্রতিবেদনের স্থান, সময়, প্রকৃতি ইত্যাদি সংবলিত ছক দেওয়া বাধ্যতামূলক নয়। হ্যাঁ, মাথায় থাকবে এটা, এটা কিন্তু দিতেই হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, দিতেই হবে হবে ব্যাপারটা এমন না, আসলে দিতেই হবে এমন না। হ্যাঁ, এমন না। তুমি চাইলে এটাকে দিতে পারো, তুমি চাইলে এটাকে না দিতে পারো, তবে আমাদের মনে যেহেতু একটু ভয় থাকে, একটু খুঁতখুত খুঁতখুত করে মনটা, তাই এটাকে আমরা দেই। এটাকে আমরা দেই। দেখো আমরা কেমন প্রতিবেদন লিখে অভ্যস্ত। শুরুতে একটা তোমাদেরকে শিরোনাম দিয়ে দিবে, মানে ওরা প্রশ্ন বলবে আর কি, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশ হওয়ার জন্য প্রতিবেদন। যেহেতু বলে দিছে যে পত্রিকায়, তো এটা মুক্ত প্রতিবেদন বা সংবাদপত্রে লেখার জন্য একটা প্রতিবেদন, ঠিক আছে। তো এটা আমরা লিখবো কিভাবে? কয়েক ধরনে লেখা যায়। দেখো প্রথম ধরন, যেটা ম্যাক্সিমাম বাচ্চারা করে, সেখানে প্রথমে একটা ছক দেয়। এই ছকটা অনেকে এরকম ভাবে দেয়, দেখো এই যে এরকম ভাবে দেয়। হ্যাঁ, এই যে এরকম ভাবে স্কেলিং করে দেয়, তারপরে এখানে 4-5টা আরো কলাম রো এভাবে টেনে দেয়। তো তোমরা কিভাবে করবা? করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অথবা তুমি মুক্তভাবে এই বইতে যেভাবে লেখা ছিল সেভাবে তুমি লিখতে পারো। ওকে, তো লেখো এইভাবেই। ধরো আমরা লিখছি, এটাকে স্ট্যান্ডার্ড ধরছি আমরা। প্রথমে প্রতিবেদনের শিরোনামটা তোমরা দিবা। শিরোনামটা কেমন হতে হবে? শিরোনামটা খুবই ক্যাচি হতে হবে, খুবই ক্যাচি হতে হবে। এটাতে একটু ব্রেনস্টর্ম করবা তোমরা, কারোর সাথে মিলানোর দরকার নেই, বাট এটা বাস্তবসম্মত হতে হবে। ওই ফেসবুকের বা ইউটিউবের মতো হওয়া যাবে না যে আই হাই রে ভিতরে ঢুকে দেখি আরেক জিনিস, এরকম না, ঠিক আছে। সরেজমিনে তদন্তের স্থান, সরেজমিনে মানে কি? নিজের থেকে যে স্থানে তুমি যে তদন্তটা করে আসছো, তদন্ত মানে এই না ইনভেস্টিগেট করে আসছো, ব্যাপারটা এরকম যে তুমি দেখে আসছো, তুমি এটা প্রত্যক্ষভাবে দেখছো। হ্যাঁ, তাহলে এখানে স্থান দিবা যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাভিশ্বাস। ধরো তুমি একটা বাজারে গেছো, তুমি যে বাজারে গেছো তুমি সে বাজারের কথা লিখবা। মানে তুমি যেখানে গিয়ে খবর সংগ্রহ করছো, খবর সংগ্রহ করেছো, হ্যাঁ খবর সংগ্রহ করেছো সেটা। এবার দেখো প্রতিবেদন তৈরির সময়, এটা হচ্ছে তুমি যখন রাতে বসছো সব ইনফরমেশন নিয়ে তুমি ধরো টাইপ করতে বসছো। হ্যাঁ, যেহেতু এটা পত্রিকায় যাবে, এই যে তুমি টাইপ যখন করতে বসেছো সেই টাইমটা তুমি এখানে লিখবা, ঠিক আছে। টাইপ করার স্থান মানে টাইমটা। প্রতিবেদন তৈরির তারিখ, এটা যখন তুমি করতে বসছো মানে এইটাই, তুমি এটা দিনের দিনই মানুষ করে ফেলে। হ্যাঁ, প্রতিবেদন প্রকৃতিটা কেমন প্রকৃতি? এটা সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন। এটা হতে পারে যে তুমি ইনভেস্টিগেশন টাইপের হতে পারে, বা এটা একদম সাধারণ। তোমরা লিখবা সংবাদ প্রতিবেদন, এটাই লিখবা। এটাই তোমরা লিখবা। এবার প্রতিবেদকের নাম ও ঠিকানা, এটা তোমাদের নাম লিখতে পারো, বা অনেকে বলে যে নিজের নাম লিখতে হয় না। আসলে ব্যাপারটা এমনও না যে নিজের নাম লিখলে কিছু হবে। এটা তোমাকে মিস্টার এক্স লিখতে পারো, বা যে কোনো একটা নাম নিতে পারো। এখানে যে কোনো একটা ঠিকানা তুমি দিতে পারো, বাট এই ঠিকানাটা একটু বাস্তবসম্মত ঠিকানা দিও। ধরো তুমি দিছো হচ্ছে একটা বিখ্যাত বাজারের নাম দিছো, যে বাজারটা অবস্থিত ঢাকায়, কিন্তু তুমি ওই বাজারের অন্য একটা স্থানের ঠিকানা দিয়ে দিছো। এরকম করার দরকার নেই, ঠিক আছে। এরপর কি দেখো, এরপরে এই যে প্রতিবেদন, এই যে আমি প্রতিবেদনটা লিখছি, এই যে প্রতিবেদনটা লিখছি, হ্যাঁ এই যে প্রতিবেদনটা লিখলাম। লেখার পরে একটু মনে রাখতে হবে,
এই যে প্রতিবেদক অর্থাৎ এটা তুমি, হ্যাঁ তুমি, বা তুমি লিখতে পারো নিজস্ব প্রতিবেদক, এবং তোমার একটা সিগনেচার, ওকে, এটা না দিলেও হবে সিগনেচার। আর এখানে তুমি খাম আঁকবা, এখানে তুমি একটা খাম দিবা, হ্যাঁ, প্রেরক এবং প্রাপক। মনে রাখবা যে পাবে সে সম্পাদক হবে, অর্থাৎ এটা সম্পাদক বরাবর পাঠাতে হবে, সম্পাদক বরাবর পাঠাতে হবে, ঠিক আছে। এটা একটা টাইপ, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রতিবেদন, ওয়ান টাইপ অফ তোমার রিপোর্ট, ঠিক আছে। পোলাপাইন আরো অনেক নিয়মে লেখে, আরেকটা নিয়ম তোমাদেরকে দেখাই। ধরো এখানে আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই নিয়মটাতেও অনেকে লেখে। এখানে দেখো, ভালো মতো একটু দেখো, একটু খেয়াল করবা তোমরা, হ্যাঁ একটু খেয়াল করবা, আমি তোমাদেরকে একটু বলি আর কি কি নিয়মে লেখে। ধরো এখানে আমি একটু নিয়ম আনি, ধরো এই যে এটা, এই যে এটা ইম্পর্টেন্ট, এই যে ভেজাল খাদ্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা অ্যাক্সিডেন্ট, এই তিনটা ইম্পর্টেন্ট, একটু লিখে রাখো, হ্যাঁ। দেখো এটা ভালো ইম্পর্টেন্ট, হ্যাঁ আসতে পারে। দেখো কিভাবে লিখছি, এই যে এটাকে বলা হয় ডেট লাইন, এটাকে কি বলা হয়, ডেট লাইন। এটা বাধ্যতামূলক, হ্যাঁ, যেদিনকার প্রতিবেদন এই ডেট, হ্যাঁ এই ডেট এবং এই অ্যাড্রেস তোমার দিতে হবে। এখন ধরো তুমি একটা পত্রিকায় কাজ করো, চাকরি করো, তুমি নিজেকে ধরলা তুমি একটা সাংবাদিক, তখন তুমি এখানে নিজস্ব প্রতিবেদক লিখছো। তুমি যদি নাম লেখো তোমার, তাও কোনো সমস্যা নেই। তারপর তুমি লেখা শুরু করছো, হ্যাঁ তারপর তুমি লেখা শুরু করছো, এই যে লেখা। লাস্টে এসে অনেক বাচ্চারা কি করে, এই লাস্টে এসে তারা ছকটা করে দেয়। তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না, করা যাবে, কোনো চিন্তা নেই। অক্ষরপত্র প্রকাশনী 2 বছরে 2 ধরনের নিয়ম দেখাইছে। এটা 25 সালের বই, একটু আগে যেটা দেখালাম এটা 24 সালের বই ছিল, ঠিক আছে। তাহলে একটু দেখো প্রতিবেদনের প্রকৃতি কি। অনুসন্ধানী প্রতিবেদন কি হয়েছে জানো, যে তুমি দেখে আসছো সরেজমিনে যে আসলেই তো নকল করা হচ্ছে, খাদ্যে ভেজাল করা হচ্ছে। অথবা তুমি এই জায়গায় লিখতে পারো সাধারণ প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন, নো ইস্যুস। প্রতিবেদকের নাম, ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, তারিখ, এই সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। ধরো পত্রিকায় তুমি ওই জায়গাকার কিছু ছবি প্রকাশ করবা, তাহলে ওই যে অ্যাটাচমেন্টে তুমি কিছু ছবি দিয়ে দিবা। আসলে মূল কথা কি জানো, যে খামটা কেন আঁকা লাগে না, নিজস্ব প্রতিবেদক হলে খাম আঁকা লাগে না কেন? কারণ আমি তো ওই পত্রিকায় কাজ করি, আমি কেন পাঠাবো? আমি তো ইমেল করে দিব আমার সম্পাদককে, তারপর সম্পাদক পড়বে, কিছু প্লাস মাইনাস করবে, তারপর ছাপাই দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো তোমরা চাইলে যে কোনোভাবে লিখতে পারো। ধরো আরেকটা যদি তোমাদেরকে দেখাই, যে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ, না এটা ইজি, এটা না দিই। এই যে ডেঙ্গু জ্বরের কথাটা বললাম, এই যে দেখো ডেঙ্গু জ্বর, এই যে নর্মাল, একদম নর্মাল লেখা, দেখো এই যে ডেডলাইন লিখছে, হ্যাঁ ডেডলাইন লিখছে। এই যে ধরো তোমার এটা শিরোনাম, তুমি এটা একটা আলাদা শিরোনাম লিখবা মাঝখানে, তারপর তুমি মূল বডিটা লিখে দাও। দেখো এখানে কিন্তু কিছু দেয় নাই, প্রতিবেদনের স্থান, নাম, ঠিকানা, সংবলিত ছক দেয় নাই, খাম দেয় নাই। কি হবে না? হবে। তোমরা যেই নিয়মে লিখে অভ্যস্ত, তোমরা সেই নিয়মে লিখবা, প্রত্যেকটা নিয়মেই লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, প্রতিবেদনের পরে আমাদের কি আছে, বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। তো আবেদনপত্র লিখতে কিন্তু আমরা সবাই জানি, বৈদ্যুতিন চিঠিটা আবার লিখতে একবার কম সময় লাগে। তো এই ব্যাপারটা যদি তোমাদেরকে একটু বুঝাই দিই, এই ব্যাপারটা কিভাবে বুঝবো, ধরো এই যে দেখো, এই পুরো পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এই যে ইমেইল, সোজা বাংলায় যে আমাদের ইমেইল লিখতে হবে, এখন ইমেইল সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইমেইলটা দেখো, আমি তোমাদেরকে সরাসরি ডেমো দিয়ে বুঝাচ্ছি। দেখো এই যে ডেমো, এই যে একটা ডেমো, হ্যাঁ দেখো, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড ও এ বিষয়ে সজাগ হতে পরামর্শ জানিয়ে বন্ধুকে একটা ইমেল। এটা যত ছোট হয় তত ভালো, যত শর্ট করা যায় শর্ট। এখন অনেকে বলে ভাই এই কাঠামোটা কি আঁকাবো? হ্যাঁ, কাঠামো আঁকাবা? হ্যাঁ আঁকাবা, আঁকাবা, এভাবে আঁকাও। অথবা কাঠামো যদি না আঁকাতে চাও তাহলে এইভাবে লেখো, একটা আবেদনপত্র যেভাবে লেখে ওভাবে লেখো, সমস্যা নেই। তোমরা একটু লেফট পেজ থেকে লেখার চেষ্টা করবা, বাম পেজ থেকে। হ্যাঁ, একটু দেখো, ঠিক এভাবেই এই যে নিউ মেসেজ, যখন তোমরা একটা ইমেল পাঠাও দেখবা উপরে এটা লেখা থাকে, হ্যাঁ টু, তুমি যাকে পাঠাচ্ছ, হ্যাঁ একদম যাকে মেইলটা পাঠাবা সেই এটা সিসি কার্বন কপি। তুমি ধরো সেই মেইলটা অন্য কোনো বন্ধুকে লিখতে চাও,
তাহলে এখানে যে কয়জনকে লিখতে চাও সেই কয়জন এখানে বলে দেয় যে একাধিক বন্ধুকে পাঠাতে। তাহলে ধরো এখানে আমি লিখলাম যে সাকিব @hotmail.com। হ্যাঁ, হটমেল ছিল কিন্তু আমাদের টাইমে, hotmail.com। তারপর ধরো এখানে আমি লিখলাম আরেকটা নাম দিলাম, তো দেখবা ওই যে মেল পাঠানোর টাইমে আরেকটা নাম লিখলে একটা ছবি চলে আসে না, তবে ক্লিক করি এই জিনিসটা একটু কালার চেঞ্জ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তারপর ধরো এখানে লিখলাম যে সানি কি লিখবো, gmail.com। হ্যাঁ, gmail@hotmail.com। আচ্ছা ধরো জিমেল সানিবার লাস্ট নেম, হ্যাঁ, mail.com। ওকে, এটা লিখছি, আরও কয়েকটা বন্ধুকে লিখে দিছি। তখন আমার এই বন্ধুটা রিফাত বুঝতে পারবে যে ওই মেলটা সাকিবের কাছেও গেছে, সানির কাছেও গেছে। কিন্তু আমি যদি এই অংশটা, হ্যাঁ এই অংশ অর্থাৎ সিসিতে না লিখে বিসিসি ব্লাইন্ড কার্বন কপিতে পাঠাই, তাহলে রিফাত জানতে পারবে না যে আর কার কার কাছে মেল গেছে। রিফাত জানতে পারবে না যে মেল কার কার কাছে গেছে, কার কার কাছে গেছে, এটা জানার ক্ষমতা রিফাতের নাই। কিন্তু পরীক্ষার হলে এই দুইটা অংশের একটাও তোমাদের লাগবে না, লাগবে না, এরকম হয় না আসলে। যদি বলে দেয় যে রিফাত সহ আরো 10 জন বন্ধুকে পাঠাও এবং রিফাত জানবে কাদের কাদের পাঠাইছো, তখন সিসিতে বসাই দিবা আরো 10টা নাম। আর যদি রিফাতকে বলে যে রিফাত জানবে না, তাহলে বিসিসিতে পাঠাই দিবা, সিম্পল। বাট এই দুইটা জিনিস ফাঁকায় রাখবা, এরকম আসে না। তারপর কি করবা, সাবজেক্ট একদম তোমার ওই যে ইয়ের মতো, আবেদনপত্রের মতো তুমি সাবজেক্ট দিবা অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা। এখানে আবার ওইভাবে বড় করে লিখতে হয় না, একদম স্পেসিফিক যেই সমস্যা, নিয়ে সমস্যা বা টপিক নিয়ে তুমি মেলটা করবা। ঠিক আছে, প্রথমে তুমি কি করবা, সম্ভাষণ, তাই তো, তাকে ডাকবা প্রিয় রিফাত, ফ্রেন্ড যেহেতু এখানে বলছে বন্ধুকে, তাহলে প্রিয় রিফাত। বা যদি অপরিচিত কোনো মানুষকে লিখতে বলতো বা অফিসিয়াল কেউ থাকতো, তুমি জনাব লিখতে পারতা, মহোদয় লিখতে পারতা। একদম দেখো 1 2 3 4, তো এভাবে গুনবা না। এই দেখো 1, এই দেখো 2, এই দেখো 3, এই দেখো 4, আর এই যে 5। তুমি ম্যাক্সিমাম 5টা বাক্য লেখো, ম্যাক্সিমাম 5টা বাক্য বাস। হ্যাঁ, লাস্টে আরিফ হাসান অর্থাৎ তোমার নাম, তোমার মেইল না কিন্তু, এখানে তুমি তোমার নামটা লেখো, তোমার নাম। সিম্পল, একদম সিম্পল। এভাবে বৈদ্যুতিন চিঠি বা ইমেইলটা লিখতে হয়। সো আবেদনপত্র থেকে এটা একটু ইজি, কারণ আবেদনপত্র তো অনেক ধরনের হয়, যদি সিভি চলে আসার সম্ভাবনা কম। এবার একটু দেখো আরেকটা লাস্ট, বই পড়ার গুরুত্ব, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, কাকে, ছোট ভাইকে, তাহলে টু তোমার ছোট ভাইয়ের নাম, র্যান্ডম। সিসি বিসিসি এগুলা ফাঁকাই রাখবা, ফাঁকা, এগুলা ফাঁকা থাকবে। বাট কাঠামো যেহেতু তোমার রাখতে হচ্ছে, তুমি কাঠামোতে এই দুইটা লিখে রাখবা। সাবজেক্ট, বই পড়া প্রসঙ্গে, একদম শর্ট অ্যান্ড সিম্পল, একদম শর্ট অ্যান্ড সিম্পল। ডান। এবার দেখো, এই যে দেখো শান্ত, সেম আবার 5-6টা লাইন লেখো এবং তোমার নাম। বুঝে গেছে, তোমার নাম। ডান। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝে গেছি না, বলো? আবেদনপত্র কি তোমরা দিতে চাও? যদি দিতে চাও মনে রাখবা, চলো তোমাদেরকে একটু দেখাই আবেদনপত্রে কয়েকটা জিনিস করা যাবে না। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে বলি যে কোন জিনিসগুলো আসলে আবেদনপত্রে করা উচিত না। আবেদনপত্রে করা উচিত না, একটু দাঁড়াও, আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। দাঁড়াও, আবেদনপত্র কি নর্মাল কোনো আবেদনপত্র আমি নিছি? আমি চিঠি নিছি, বাট আবেদনপত্র নেই নাই আমি। আরে এটা তো ভুল হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, আমি সিভির আবেদনপত্র থেকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ ধরো, না আছে তো, নিছি তো। এই যে ধরো একটা আবেদনপত্র, এই আবেদনপত্রটা গত বছর আসছে, এই বছরও আসবে। আবেদনপত্র দেখো, এই যে ডেট, এই যে তারিখ, একটু দেখো, এই যে তারিখ, এই ফরম্যাটেই লিখবা, এই ফরম্যাট তারিখের ক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ করবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ঠিক আছে, দেখো অধ্যক্ষ, সরাসরি অধ্যক্ষ, সরাসরি যার কাছে
এই আবেদনপত্রটা যাবে, ঠিক আছে? যদিও সরাসরি যাবে না, কিন্তু আমি যাকে উদ্দেশ্য করে লিখবো তার নামেই লিখতে হবে, অধ্যক্ষ, প্রিন্সিপাল, ঠিক আছে? এ দেখো, বর্তমানে বরাবর লিখতে হয় না, বর্তমানে বরাবর, এটা স্টার্ট দিয়ে লিখলাম, হ্যাঁ, বরাবর লিখতে হয় না, লিখতে হয় না। মনে রেখো, অনেকে লেখে বরাবর অধ্যক্ষ, বা ইংলিশে লিখি না টু দ্য প্রিন্সিপাল। সো এই বরাবরটা এখন আর লেখা যাবে না একদমই। তোমার স্কুলের নাম, বগুড়া, এবং শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন। মনে রাখবা এই অংশটায়, এই অংশে না কোনো ফুল স্টপ আছে, না কোনো ফুল স্টপ অর্থাৎ দাঁড়িয়ে আছে, না কোনো কমা আছে। এই জিনিসটা একটু মনে রাখবা, হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবা প্রথমে, একদম ডেড লাইনের আশেপাশে একটু মনে রাখবা যে বিষয় লেখার টাইমে একটা ফুল স্টপ আছে, একটা দাঁড়িয়ে আছে, একটা ফুল স্টপ আছে। এবার একটু দেখো, মহোদয়, তোমরা জনাব কথাটাকে লিখবা না, জনাব, জনাব মানে মিস্টার, এটা একটু রুড লাগে, হ্যাঁ, জনাব লেখার দরকার নাই, লেখার দরকার নাই। জনাব না লিখে তোমরা কি লিখবা? জনাব না লিখে তোমরা লিখবা হচ্ছে মহোদয়। এইটাই পারফেক্ট, এইটাই একদম সার্থক, হ্যাঁ, এইটাই পারফেক্ট। এখন আর জনাব টনাব লেখা এটা আসলে খুব ভালো চোখে দেখা হয় না। আচ্ছা, এরপরে দেখো, এখানেও কিন্তু কোনো দাড়ি বা কমা নাই, হ্যাঁ, এখানেও কিন্তু কমা নাই, কমা নাই। অনেকে এখানে কি করে, একটা কমা দেয়, নাই, নাই। আচ্ছা, দুইটা ভাগ করি আমরা। প্রথম ভাগে আমরা প্রবলেমটা বলি, তারপর আমরা সমাধান চাওয়ার অনুরোধ করি, হ্যাঁ। প্রথম ভাগে আমরা কি করি, আমরা আমাদের প্রবলেম সম্পর্কে আইডিয়া দিই, আমরা প্রবলেম প্রবলেম বলি, হ্যাঁ, প্রথম প্যারায়। আর লাস্টে আমরা কি করি, আমাদের সমাধানের অনুরোধ করি আর কি, প্রবলেম বা সমস্যা সমাধান করার অনুরোধটা করি, অনুরোধ, ঠিক আছে, অনুরোধ করি, ঠিক আছে। এবার দেখো, লাস্টে যে লেখে তার সম্পর্কে বিবরণ দিতে হয়। যেমন দেখো, নিবেদক, অনেকে এখানে দেয় বিনীত নিবেদক, তাও কি হবে, হবে, সমস্যা নেই, নিবেদক লেখা, সমস্যা নেই। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং কলেজের নাম। মনে রাখো, এই যে এন্ডিংয়েও কিন্তু না কোনো ফুল স্টপ আছে, ফুল স্টপ, না কোনো কমা আছে, ঠিক আছে। এইটা একটু মেনটেন করার চেষ্টা করো, তাহলেই হবে। তাহলে একটু আমরা যদি আমাদের এখানে আসি, আমরা আবেদনপত্র এবং বৈদ্যুতিন চিঠি সম্পর্কে আইডিয়া পাইছি। এইবার সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? আমি তোমাদেরকে বারবার বলি, সারাংশ সারমর্মতে অনেক রিস্ক, কমন না পড়লে লেখার দরকার নেই, সময় নিয়ে ভাব সম্প্রসারণ লেখো, হ্যাঁ। তো আমি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে বা সারাংশ সারমর্মের ক্ষেত্রে তোমাদের কিছু সাধারণ নিয়মাবলী সম্পর্কে একটু ধারণা দিয়ে যাই। দেখো, হ্যাঁ, ক্লাসটা বেশিক্ষণ না, 1.5 ঘন্টার মধ্যেই প্যাকেট হয়ে যাবে। একটু আমি তোমাদেরকে বলি সারাংশ সারমর্ম। এই যে সারাংশ সারমর্ম, এই স্লাইড পেপারটা তোমাদেরকে আমি দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব। দেখো, সারাংশ, এখানে যে রচনা কৌশল না, এটা একদম পারফেক্ট। অথবা তোমাদের, আমার কাছে কি 9-10 বইটা আছে, একটু দেখি, আমার সামনে যদি 9-10 বইটা থাকে তোমাদেরকে একটু ধারণা দিতে পারবো বা একটু বলতে পারবো আমি। হ্যাঁ, আমার সামনে তো আমি পেলাম, আমি দেখো তোমাদেরকে একটু বলি। এই যে 9-10 যে বইটা আছে, এই বইয়ে যেই রুলস আছে, প্রত্যেকটা টপিকের শুরুতে দেখবা রুলস আছে, সেই রুলস ফলো করলেও তোমরা 100-তে 100 মানে 100% মার্ক পাবা। এটাতে যদি 10-এ 10 থাকে তাহলে 100% মার্ক তুমি অ্যাচিভ করতে পারতেছো। ব্যাপারটা হচ্ছে এরকম। এবার একটু খেয়াল করো, দেখো রচনা কৌশলটা কি। গদ্যে উল্লিখিত অংশ, যেহেতু সারাংশ বলছে, গদ্যে উল্লিখিত অংশ 3-4 বার ভালো মতো পড়ে মূল ভাগের 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। মূল ভাব অর্থাৎ যেই সামারিটা আসবে সেটারও কিন্তু 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, ঠিক আছে। উল্লেখিত অনুচ্ছেদ অনুসারে বাক্য সাজাতে হবে, মানে সিরিয়ালটা, ক্রোনোলজিটা মেনটেন করতে হবে। অনুচ্ছেদের হুবহু বাক্য দেওয়া যাবে না। এই দেখো আমার ফাঁকিবাজি কিউট স্টুডেন্টগুলা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বলি না, দিয়ে দিবেন একেবারে 2টা গরুর ডিম, গরুর ডিম পারে না, গরুর ডিম দিয়ে দিবে। এবার একটু দেখো, উপমা বা কোনো তুলনা, নমুনা, উদ্ধৃতি। উদ্ধৃতি মানে যে কোটেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, আমরা যে বলি কোটেশন দিব, কোটেশন, এই কোটেশনটা বাদ দিতে হবে।
প্রশ্নবোধক চিহ্ন, তুলনা, প্রবাদ এগুলাকে বাদ দিয়ে দিতে হবে। সাধু ভাষায় লেখা থাকলে সেটা প্রমিত ভাষায় নিজের মতো করে এক প্যারায় লিখতে হবে, বা চলিত রীতিতে আমরা যেটা বলি আর কি, হ্যাঁ, চলিত রীতিতে লিখতে হবে। বাট সাধু ভাষায় আসলে একটু প্যারা হয়ে যাবে তোমাদের জন্য। উল্লিখিত অংশের সঙ্গে শব্দগত মিল না থাকলে অর্থগত মিল থাকতেই হবে। মানে কি, মূল ভাবটা তোমার ক্যাচ করতে হবে, মূল ভাব এটা ধরতে হবে তোমাদের। গদ্যাংশে যেসব নাম বা উদাহরণ গ্রহণ করা হয়েছে এগুলা উপস্থাপন করা যাবে না। অর্থাৎ মূল ভাব ছাড়া কোনো কিছুর মিল রাখা যাবে না। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম না সারাংশের ক্ষেত্রে বা সারমর্মের ক্ষেত্রে। সারাংশ লেখার ক্ষেত্রে মূল অংশের রচয়িতার নাম উল্লেখ করা যাবে না। প্রদত্ত অংশ কোন গদ্য থেকে নেওয়া হয়েছে তাও বলা যাবে না। লেখক বলেছে এই জাতীয় শব্দ পরিহার করতে হবে। সারাংশ এক প্যারায় উপস্থাপন করলেও 3টি অংশ খেয়াল রাখতে হবে: ভূমিকা, মূল বক্তব্য এবং উপসংহার। ভুলেও 3 প্যারা করবা না, ভুলেও না, কিন্তু বোঝা যাতে যায়, টিচার যাতে পড়ে বুঝতে পারে যে প্রথম লাইনটা ভূমিকা, দ্বিতীয় লাইনটা মূল বক্তব্য এবং তৃতীয় লাইনটা তুমি উপসংহার লিখছো। আসলে কয়টা বাক্যে লেখা যেতে পারে? ম্যাক্সিমাম, ম্যাক্স 4 বাক্য, 4 বাক্য, ম্যাক্সিমাম 4 বাক্য, বা মূল ভাবের 4 ভাগের 1 ভাগ। ডান, কমপ্লিট। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, সো সারমর্মটার ব্যাপারটাও সেম, সারমর্মর ব্যাপারটাও সেম। এবার আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে দেখাই। দেখো, মানুষ ধর্মই বড় ধর্ম, হিন্দু মুসলমানদের, আচ্ছা একটু মনে রাখো এটা আমার পথের লাইন, আমার পথ এর লাস্ট প্যারাটা, হ্যাঁ, লাস্ট প্যারা, ঠিক আছে। আচ্ছা দেখো, পৃথিবীতে নানা ধর্মমত থাকলেও সবার উপরে মানব ধর্ম, সবার উপরে কি, সবার উপরে হচ্ছে মানব ধর্ম। আচ্ছা, মানুষে মানুষে প্রাণের মিল থাকলে সেখানে কোনো হিংসা, বৈষম্য, দুশ্মনী স্থান পায় না। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও যে মনের ভেতরে মানব ধর্ম লালন করে সে অন্য ধর্মকেও ভালোবাসে। একটু খেয়াল করে দেখবা, এই যে একটা বাক্য, একটু খেয়াল করে দেখবা 2টা বাক্য, একটু খেয়াল করে দেখবা 3টা বাক্য। তার মানে এখানে কিন্তু এই বাক্যটা হচ্ছে আমার ভূমিকা বাক্য, হ্যাঁ, ভূমিকা স্টার্টিং। এই বাক্যটা কিন্তু আমার মূল বক্তব্য, হ্যাঁ, মূল কথা, মূল কথা, অ্যাকচুয়ালি মূল কথা, কারণ এই যে লিখছে দেখো, কোনো হিংসার বা দুশ্মনির ভাব আনে না, দুশ্মনী স্থান পায় না। আর লাস্টেরটা আমার হচ্ছে উপসংহার। উপসংহার মানে আমার এইভাবে চলতে হবে, হ্যাঁ, আমার এইভাবে চলতে হবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? মাত্র 3 বাক্যে আমরা লেখাটা কমপ্লিট করে ফেলবো, হ্যাঁ, মাত্র 3 বাক্যে আমরা লেখাটা কমপ্লিট করব। আচ্ছা, আমার মনে হয় লাইফটাতে একটু প্রবলেম হয়েছিল। ঠিক আছে, ওকে। শুরু করি।
একটু দাঁড়াও, আমি আসলে চেক করতেছি। একজন ফোন দিছিল তো, আমি সরি লাইভের মধ্যে থেকে তোমার হচ্ছে ইয়ের মধ্যে থেকে চেক করতেছি, কিন্তু কি করা, রেকর্ডেড ক্লাসগুলো তো। তবে আই হোপ তোমরা বিরক্ত হওনি, একটু টেনে দিও তোমরা। এবার একটু দেখো। আচ্ছা, সেমভাবে আমরা সারমর্মটা দিব। সারমর্মের ক্ষেত্রে একটু প্যারাটা কি হয় জানো, কবিতা তো, কবিতা সবসময় আমাদেরকে খুব প্যারা দেয়। লাইন তো বুঝতে পারি না, কারণ প্রত্যেকটা কবিতা উপমা কিংবা রূপকের আশ্রয় নেয়, মেটাফোর সিমিলির আশ্রয় নেয়। সেক্ষেত্রেও একই নিয়ম অবলম্বন করার চেষ্টা করবা, একটু বারবার পড়বা, বারবার পড়বা। মাত্র 3 বাক্য তোমার লিখতে হবে, হুবহু তুমি লিখতে পারবা না, জাস্ট ব্রেন স্টর্ম করে একটু লিখবা, ঠিক আছে? আচ্ছা গেল, এইটা সারাংশ সারমর্ম গেল। এখন আমি তোমাদেরকে যদি বলি ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা কি, কয়েকটা জিনিস খালি মেনটেন করতে হয় ভাব সম্প্রসারণ লেখার টাইমে। হ্যাঁ, একটু দেখো রচনা কৌশল আমি বলি। প্রথমেই বলে নেই, ভাব সম্প্রসারণ মাত্র 200 থেকে 250 পাতা লিখবা। সো দেখা যায় আমরা এক পেজে 90-80টা মতো বাক্য লিখতে পারি। আর সেক্ষেত্রেও যদি চিন্তা করি, ম্যাক্স 3.5 পাতার উপরে যাওয়ার কথা না, কিন্তু পাতা গুণে লাভ নাই, শব্দ গুণে লাভ নাই, মানে লাইন গুণে লাভ নাই, শব্দ অনুসারে বাক্য অনুসারে তোমরা লেখার চেষ্টা করবা যে যতটুকু পারো। ধরো তুমি 250 শব্দই লিখছো, কিন্তু তোমার হাতে লেখা অনেক বড়, সেক্ষেত্রে 4-5 পেজ হয়ে গেছে, ওকে, নো ইস্যুস। এবার একটু দেখো, ভাব সম্প্রসারণের সময় উদ্ধৃতি অংশ বা বাক্য মনোযোগ দিয়ে পড়তে হয়। লেখক কি বলতে চেয়েছে তার যথার্থ মর্ম বুঝতে হয়। ভাব সম্প্রসারণের বিষয়বস্তুকে প্রয়োজনীয় উপমা, দৃষ্টান্ত ও যুক্তি দিয়ে সহজভাবে উপস্থাপন করতে হয়। প্রয়োজনে ঐতিহাসিক, বৈজ্ঞানিক বা অন্য যে কোনো তথ্য উল্লেখ করা যেতে পারে। তার মানে দেখো, ভাব সম্প্রসারণ, এটা সম্প্রসারণ মানে কি, বাড়ানো। তোমার মনের ভাবটাকে তুমি বাড়াচ্ছ। সারাংশ সারমর্ম কিন্তু মনের ভাব বাড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? এবার একটু দেখো, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, তথ্য নির্ভর নয় এমন শব্দ বাঞ্ছনীয়। একই কথার পুনরাবৃত্তি করা যাবে না। ভাব সম্প্রসারণে অযথা বেশি অনুচ্ছেদ লেখা উচিত না। সমস্ত বক্তব্য 2-3টি অনুচ্ছেদে আবদ্ধ রাখা ভালো। এখন অনেকে কি বলে জানো, যে আমাদের অনুচ্ছেদ তো 3টা রাখতে হয়, একটা ভূমিকা, একটা মূল অংশ, একটা উপসংহার। এটা যে রাখতেই হবে ব্যাপারটা এরকম না, রাখাটা ভালো, না রাখলেও ক্ষতি নেই। তো তুমি চাইলে এটা 2টা বা 3টা অনুচ্ছেদে লিখতে পারো, সমস্যা নেই। একটু দেখো, ভাব সম্প্রসারণে ভাষার গাঁথনি যাতে প্রাঞ্জল ও সর্বজন গ্রাহ্য হয়। সরল বাক্যে লেখা, কথাটার অর্থ হচ্ছে তুমি সরল বাক্যে লেখার চেষ্টা করবা, সরল বাক্য। পড়ার সময় যাতে রসহীন বা আড়ষ্ট মনে না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে। লেখার শৈলীগত সৌন্দর্য অবশ্যই ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। এবার একটু দেখো, আচ্ছা, প্রয়োজনে প্রবাদ, প্রবচন বা বিখ্যাত ব্যক্তিদের উক্তি ব্যবহার করা যাবে। তার মানে দেখো, সঙ্গতি রেখে তুমি কোটেশন ব্যবহার করতে পারবা, সঙ্গতি রেখে কোটেশন ব্যবহার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ভাব সম্প্রসারণ লেখার সময় প্রদত্ত কথাটি লেখক বা কবির নাম লেখা যাবে না। কবির নাম লিখবা না যে এইটা কাজী নজরুল ইসলামের লাইন, হ্যাঁ? তেমনি প্রদত্ত অংশ কোন কবিতা বা গদ্য থেকে নেওয়া হয়েছে তা উল্লেখ করা যাবে না। তুমি কোটেশন ব্যবহার করার স্বাধীনতা পাচ্ছ, কিন্তু তুমি খুব জানো এটা জাহির করার কোনো প্রয়োজন নেই। তার মানে এইভাবেই ভাব সম্প্রসারণ তোমরা লেখার চেষ্টা করবা। এইবার আমরা মনে হয় শেষের দিকে, তাই না? আচ্ছা, আমরা সংলাপ এবং খুদে গল্প, যেহেতু আমি আগেই দাগায় রাখছি যে সংলাপ লেখাটা বাচ্চারা পছন্দ করে, আমি সংলাপের কিছু নিয়ম কানুন তোমাদেরকে বলি। হয়তোবা এই নিয়ম কানুন তোমরা জানো আর কি, হ্যাঁ, এই নিয়ম কানুন তোমরা জানো। দেখো, আমি তোমাকে বলি যে সংলাপটা আসলে কিভাবে লিখতে হয়। এই যে সংলাপ, এটা না, আসো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই জিনিস, সংলাপে টোটাল 20টা কোটেশন থাকা সেফ। সেফ বলতে এমন না যে নাম্বার খুব কম পাবা, 20-এর কম লিখলে, এরকম না, 20 রাখাটা ভালো। দেখো, 20 মানে কি, যে এটা একটা, এটা 2টা, মানে প্রতি পার্সনের 10টা করে। প্রথমে সংলাপের যে 3টা অংশ থাকে তার ভিতরে একটা হচ্ছে সৌজন্যবোধ, এটা থাকতে হয়। ওই যে হ্যালো হাইয়ের পার্টটা মনে রাখবা, এই হ্যালো হাইয়ের পার্টটা ম্যাক্সিমাম যাতে 2 জোড়া হয়। 2 জোড়া, 2 জোড়া মানে কয়টা সংলাপ? 4টা অথবা 5টা, হ্যাঁ? এবার দেখো, মূল বিষয়, অর্থাৎ তারা যে বিষয়ে কথা বলতেছে, ধরো কি নিয়ে তারা কথা বলতেছে, স্টারলিংক ইন্টারনেট নিয়ে, তারা বলতেছে নতুন করোনা ভাইরাস নিয়ে। এই মূল অংশটার দিকে একটু খেয়াল করো।
এই মূল অংশটাতে বেশি ফোকাস করতে হয়। এই মূল অংশটা তথ্য নির্ভর হতে হয়, তথ্য নির্ভর। এই মূল অংশে কোনো ধরনের ফলস ইনফরমেশন রাখা যায় না। তুমি চাইলে একটু ডেটা রাখতে পারো, যে ডেটাগুলো অ্যাকচুয়ালি অ্যাকিউরেট ডেটা তুমি রাখতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি অ্যাকিউরেট ডেটা তুমি লিখতে পারো। এবার দেখো বিদায়, এই বিদায়টাও আমরা অনেক সময় অনেক প্যারা নিয়ে করি, যে বন্ধু আজকে আমার যেতে হবে, ওকে বন্ধু আমারও যেতে হবে, আচ্ছা বন্ধু বাই, আচ্ছা বন্ধু ঠিক আছে আমিও বাই, আচ্ছা বন্ধু আই লাভ ইউ, আচ্ছা বন্ধু আই লাভ ইউ টু। এই সব দরকার নেই, ম্যাক্সিমাম 2টা ইয়েতেই তুমি শেষ করে দিবা। তার মানে এটাকে যদি আমি সামারি টানি, তুমি ম্যাক্সিমাম 20টা সংলাপ রাখবা, ঠিক আছে? 3 ভাগে। আসো, এরপরে আমরা যাব হচ্ছে ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প আসলে বাচ্চারা খুব একটা লেখে না। ক্ষুদে গল্প এটা না লেখা তোমরা কারণ বুঝো, কারণ এক্স্যাক্ট গল্প তো আমরা খুঁজে পাবো না, তাই না? এক্স্যাক্ট গল্প কি খুঁজে পাওয়া সম্ভব বলো? আচ্ছা, রচনা কৌশল একটু বলি আমি তোমাদের, একটু দেখো ভালো মতো। ক্ষুদে গল্প রচনার জন্য একটি শিরোনাম দিতে হয়। আচ্ছা, শিরোনামটা তোমাদের পরীক্ষার হলে দেওয়া থাকে আর কি, সেটাকে একটু বাড়াতে হয়। গল্পের কাহিনী অনুযায়ী গল্পের শিরোনাম বা নামকরণ করতে হয়। ক্ষুদে গল্প রচনার জন্য প্রদত্ত বিষয় সংকেত ভিত্তি করে উপযুক্ত একটি কাহিনী লিখতে হয়। গল্পের কাহিনী বিকশিত হয় চরিত্র অবলম্বন করে। গল্পের এক বা একাধিক চরিত্র থাকতে পারে, তবে ক্ষুদে গল্পে একটি চরিত্রকে কেন্দ্র করে কাহিনী লিখতে হয়। বর্ণনা ও সংলাপের প্রয়োজনে একাধিক অনুচ্ছেদ রাখা যায়। সহজ সাবলীল অনাড়ম্বর হবে। আড়ম্বর মানে কি খুবই ঢাক ঢোল পেটানো এরকম না, নর্মাল, অর্থাৎ সরল বাক্য। হ্যাঁ, সরল বাক্য। এবার একটু দেখো, গল্প শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের মনে কৌতূহল বজায় রাখতে হবে। মানে তুমি, তোমার পাঠক যে হবে, যে রিডার, তার ইন্টারেস্ট তোমার ধরে রাখতে হবে। ইন্টারেস্ট ধরে রাখা লাগবে, ঠিক আছে? এবার আসো, অনুগল্পের কাহিনী ইতিবাচক শেষ করতে হবে। এইবার একটু দেখি কি বলছে, দেখো। নিচের সংকেত অনুসারে লক্ষ্য যে স্থির, শিরোনামে গল্প তৈরি করো। তাহলে লক্ষ্য যে স্থির মানে কি? তুমি একটা টার্গেট করছো তোমার লাইফে, তুমি লিখলা লক্ষ্য যেথা স্থির। হ্যাঁ, এই শিরোনাম দিয়ে তুমি খুব সুন্দর একটা গল্প বানাইলা। দেখো এই যে এখানে কিন্তু একটা বলে দিছে, সংকেত দিয়ে দিছে। সংকেতটা কেমন দিছে দেখো, লেখাপড়ায় ভালো হলেও 9ম শ্রেণীর পাশের পর বিয়ে হয় মিনুর, কিন্তু রিক্সা চালক বাবা পাত্রপক্ষের দাবি মেটাতে না পারায়। তুমি এটা লিখলা যে তার নিজের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা বাস্তবায়ন হয় নাই। বাবার দারিদ্র্যের কারণে লেখাপড়া চালাতে পারে নাই, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর এই প্রবলেম হয়েছে, বা পাত্রপক্ষ যৌতুক হিসেবে এটা দাবি করছে, পণ করছে। এটা নিয়ে খুব সুন্দর একটা গল্প বানাইলা। এখানে তোমাদের যেই লেখক পরিচিতিটা, মানে তোমাদের যেই নিজের, তুমি ধরো লেখক হিসেবে নিজে পরিচিতি করাই দিতে চাও নিজেকে, সেই ইয়েটা আসে, ট্যালেন্টটা এখানে শোকেস হয়। বাট আমরা আসলে লিখি না তো এই কারণে বাচ্চারা সংলাপ বেশি লেখে, কিন্তু ক্ষুদে গল্পটা অত একটা আগ্রহ পায় না। আচ্ছা, তো এই যে ক্ষুদে গল্প এভাবে তুমি লিখে ফেললা, ঠিক আছে? 20টা বাক্যের ভিতরে শেষ করো, সমস্যা নেই। এবার প্রবন্ধ নিবন্ধের ক্ষেত্রে বলি, কত পাতা লিখবো। প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমি একটু ভালো মতো তোমাদেরকে বলি, স্ট্যান্ডার্ড যেটা, সেটা এসএসসির বইতে খুব সুন্দর মতো দেওয়া আছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডটা কেমন? 1000 শব্দ, 1000 ওয়ার্ডস তোমার ইউজ করতে হবে। এবার একটু চিন্তা করো তো, তুমি যখন 350 শব্দের একটা প্রতিবেদন লিখছো, তখন তোমার খরচ হচ্ছে 3.5 থেকে 4 পাতা। তার মানে 12 থেকে 15 পাতা। হ্যাঁ, কত পাতা? 12 থেকে 15টা তোমার পাতা খরচ হবে এই প্রবন্ধ নিবন্ধ লিখতে। অপশন কিন্তু 5টা। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি 20 পাতা, 30 পাতা, 40 পাতা লুজের উপর লুজ নিতে নিতে পাগল করে দিছো টিচারদেরকে। দরকার নাই তো, 12 থেকে 15ই স্ট্যান্ডার্ড। তুমি চাইলে 15 থেকে 18 বানাও, আর বাড়ায়ও না, ঠিক আছে? অনেকে বলে কয়টা পয়েন্ট লিখবো, তুমি লিখবা 12 থেকে 15টা পাতা। তাহলে প্রতি পাতায় তুমি চেষ্টা করো 2টা পয়েন্ট লেখার, তথ্যবহুল। তাহলেও তো প্রায় 30টা পয়েন্ট হয়ে যায়। এত তো তোমার মাথায় আসবে না, ম্যাক্সিমাম তোমার মাথা থেকে 8 থেকে 12টার মধ্যে পয়েন্ট আসবে, বা 12 থেকে 15টা পয়েন্ট আসবে তোমার মাথায়, শেষ।
হ্যাঁ, এখন কোন ধরনের রচনাগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট দেখো, কিছু কিছু রচনায় কি বলে ব্যক্তিত্ব উন্নতির কিছু রচনা আছে, যেমন অধ্যাবসায়। অধ্যাবসায়, অধ্যাবসায়। তারপর ধরো স্বদেশ প্রেম, সাই। তারপর ধরো স্বদেশ প্রেম, দেশ প্রেম, হ্যাঁ, স্বদেশ প্রেম। তারপর ধরো শিষ্টাচার, শিষ্টাচার। তারপর ধরো অধ্যাবসায়, শিষ্টাচার, স্বদেশ প্রেম। আরেকটা মনে পড়তেছে না, কি জানি, সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা, হ্যাঁ, এই যে এইটা। আচ্ছা, এইগুলা টাইপের ভিতর থেকে দেখবা একটা পাইছো তোমরা। তোমরা নারী রিলেটেড কাহিনী থেকে পাবা একটা, নারী সংক্রান্ত কাহিনী থেকে পাবা একটা, সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা টাইপ থেকে পাবা একটা। এটার ভিতরে মাদকাসক্তি হতে পারে, হ্যাঁ, এটার ভিতরে মাদকাসক্তি হতে পারে, নাও পারে। এবার আসো শিল্প থেকে। শিল্পের যে ব্যাপারটা, পর্যটনটা বেশি ইম্পর্টেন্ট। বিজ্ঞান, এটা ইম্পর্টেন্ট, বিজ্ঞানের থেকে যে কোনো একটা। আর লাস্টেরটা হচ্ছে প্রাকৃতিক, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, এই টাইপ একটা। হ্যাঁ, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6 ধরনের থেকে তুমি 5টা কমন পাচ্ছ। এই ছিল তোমাদের 100 মার্কের প্রিপারেশন। আর আমি জানি না তোমাদের আসলে কতটুকু উপকার হবে ক্লাসটা দেখে, কিন্তু আমি আমার তরফ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করলাম। আসলে এই মুহূর্তে লেট হবার একটা কারণ হচ্ছে আমার পরিবারে সবাই অসুস্থ। একটু আগে আমার পরিবারের সবাই যারা অসুস্থ আছে তাদের শরীরের জ্বর অনেক বেশি ছিল, তাদেরকে মাথায় পানি দেওয়া থেকে শুরু করে হাত পা মোছানো থেকে শুরু করে শেষ করে আমি ক্লাসটাতে দাঁড়াইছি। আসলে মানসিক অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আমি তোমাদেরকে হয়তোবা বুঝতে দেই নাই। আবার এটা যে বলে আমি বাহবা নিব এরকমও আমি চাই না। আমি জাস্ট এতটুকু দায় এড়াইতে চাই যে আমি দেরি ইচ্ছা করে করিনি। একটু বোঝা উচিত পরিবারের বিষয়টাও। আসলে পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে আসলে কোনো দিকে মন ঠিক থাকে না। তো তারপরও আমার জন্য কোনো রকম কষ্ট হয়নি, তোমরা আবার এটা ফিল করো না, গিল্ট ফিল করো না। আসলে আমি দিছি তোমাদেরকে, এতটুকুই দিতে চাইছিলাম। আমি আসলে মূলত লেখার নিয়ম নিয়ে ক্লাস দিতে চাইছিলাম। আমি জানি তোমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ক্লাস দেখে ফেলছো, তো একই টাইপ সব টিচার বাংলা সেকেন্ডে একই ধরনের পড়াবে। আমি শুধু বাংলা প্রথম পত্র অন্যদের থেকে আলাদা পড়াইছিলাম, হয়তো এই কারণে তোমাদের একটু উপকার হয়েছে। আমি সচরাচর যেভাবে এমসিকিউ করানো হয় সেরকম এমসিকিউ করাই নাই। বাংলা দ্বিতীয় পত্রও আমি চেষ্টা করছি অন্যদের থেকে যাতে একটু আলাদা হয়। সব রিসোর্স যদি সেম হয় তাহলে বাচ্চারা একটা দেখলেই তো হয়। তো আমি একটু আলাদা রাখার চেষ্টা করলাম এবং আমি আমার ব্যাখ্যাগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি যদি হয় আমাকে ক্ষমা করবা তোমরা, এবং আমার সাথে হয়তোবা তোমাদের শিক্ষা জীবনের এই শেষ দেখা, হয়তোবা দেখা হবে না ইনশাল্লাহ, শিক্ষা জীবনে আর কি, রাস্তাঘাটে দেখা হতে পারে। আর এই তো অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যেখানেই থাকো, যেমনই থাকো, ভালো থাকার চেষ্টা করো এবং সবাই প্রচুর সফল হও। বাপ মাকে, শিক্ষক, আশেপাশের সবাইকে খুব সুখে রাখার চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।